সূর্য প্রায় মাথার ওপরে এসে দাঁড়িয়ে। সকাল ৮টার সেই টলমলে সোনালি রোদের নরম ছায়া কোথায় যেন মিলিয়ে গেছে। এখন চারদিক জুড়ে শুধু একরাশ উত্তপ্ত আলো, যেন পাহাড়ের প্রতিটি পাথর দাউ দাউ করে রোদের তাপে পুড়ছে। পাথরের গায়ে গায়ে ধসে ওঠার ভ্রম। দূর থেকে তাকালে মনে হয় যেন পাহাড় জ্বলছে নিঃশব্দে। চূড়া থেকে নামতে নামতে সিঁড়িগুলো যেন আরো খাড়া আর কঠিন হয়ে উঠছে। পায়ের নিচে গরম হয়ে ওঠা সিমেন্টের সিঁড়িগুলো গুনগুন করে জ্বালায় পায়। কারো চোখে রোদ পড়ছে, কেউ ঠোঁট ভেজাচ্ছে পানির বোতলে, আবার কেউ কেউ স্কার্ফ দিয়ে মাথা ঢেকে নামছে চুপচাপ। হিমশির পাথরের সিঁড়ি ধরে সবাই নামছে নিচের দিকে। বিন্দু আর রুহি পাশাপাশি হাঁটছে, হাসি ঠাট্টায় মগ্ন, চঞ্চল পায়ে তারা নিচে নামছে। পেছনে পেছনে মিথিলা এগিয়ে আসে, তার চোখে অস্বাভাবিক এক স্থিরতা। বিন্দুর ঠিক পেছনে এসে পাশ কাটিয়ে নেমে যাওয়ার ভান করে এক কৌশলী ধাক্কা দেয়। বিন্দুর পা পিছলে যায়, দেহ ভারসাম্য হারায়, হাঁকিয়ে উঠে চেঁচিয়ে উঠল সে। মুহূর্তের মধ্যে অন্য শক্ত হাত বাড়িয়ে টেনে ধরে ফেলে বিন্দুকে। অল্পের জন্য পড়ে যাচ্ছিল নিচে, পাথরের সিঁড়ির কিনারা থেকে ১ ইঞ্চি দূরে। নিচে গহীন খাদের দিকে চোখ পড়তেই বিন্দুর বুক ধরফিয়ে ওঠে। পায়ে ভরসা হারিয়ে ফেলে, মেয়েটি থরথর করে কাঁপছে। আতঙ্কে চোখ দুটো ছলছল করছে। নিজের অজান্তেই সে গিয়ে আঁকড়ে ধরে অন্যর বুক, ভীত, সন্ত্রস্ত। বুকের সঙ্গে জড়িয়ে থাকা বিন্দুর মাথায় এক হাত রাখে অর্ণ, নিজের বুকের মধ্যে লেপ্টে রাখে তাকে। অন্য হাত মুঠো পাকানো, চোয়াল শক্ত হয়ে আছে, চোখের দৃষ্টি ঠান্ডা অথচ রক্তক্ষরণকারী। এইটুকু সময়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই অর্ণর পায়ে বেঁধে মিথিলা হোঁচট খেয়ে ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় সামনের দিকে। আহ! একটা চাপা চিৎকার বেরিয়ে আসে তার মুখ থেকে। গোল গোল করে সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে শুরু করে মিথিলা। এক একটা ধাপ যেন ওর গায়ে আঘাত হানছে সজোরে। কাঁধ সমান মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো, মুখটা প্রায় ক্ষতবিক্ষত। আকস্মিক এমন কাণ্ডে এক মুহূর্তের জন্য হতভম্ব হলো সকলে। তবে মিথিলাকে নিচে পড়ে যেতে দেখে মুহূর্তেই ছুটে আসে সাদিক, মারিদ, অভি আর তুর্য। তুর্য ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলে মিথিলাকে পড়ে যাবার ঠিক আগ মুহূর্তে। কিন্তু ততক্ষণে ততটাই নেমে গেছে মিথিলা, যেখানে আর কয়েক ধাপ পড়লেই সোজা খাদ। তুর্যর বুকটা ধপ ধপ করছে, চোখে বিস্ময়, মুখে আতঙ্ক। মিথিলা স্তব্ধ চোখে তাকিয়ে থাকে নিচের দিকে। মাথা ঘোরে তার। আর একটা পদক্ষেপের দূরত্বে ছিল মৃত্যু। তুর্য অস্থির কণ্ঠে কিছু বলল যা কর্ণচোগরে পৌঁছালো না মেয়েটির। তার শান্ত চোখ তুলে তাকায় উপরের দিকে, সেখানে দাঁড়িয়ে আছে অর্ণ, আর তার বুকের সঙ্গে লেপ্টে কাঁপতে থাকা বিন্দু। অর্ণর রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই। মিথিলার চোখ মুখ শক্ত হয়ে গেল মুহূর্তেই। হিমছড়ি থেকে তখনই রিসোর্টে ফিরে আসে সবাই, এবং ক্লান্ত পায়ে যে যার রুমে চলে যায়। অর্ণর পিছু পিছু এসে রুমে ঢুকল বিন্দু। অর্ণ খেয়াল করেছে সেই থেকে বিন্দু ঘুরে ফিরে দেখে চলেছে তাকে। ললাটে ভাঁজ পড়ে তার, দরজা আটকে দিয়ে বিন্দুর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় শুধাল অর্ণ। হোয়াট হ্যাপেন্ড? প্রবলেম কি তোর? উদ্ধৃতি চিহ্ন। বিন্দু চমকে উঠে তাকালো অর্ণর দিকে। তারপর মৃদু গলায় বলল, মিথিলা আপুকে আপনি ইচ্ছে করেই খাদে ফেলে দিয়েছিলেন তাই না? বিন্দু স্পষ্ট দেখছে অর্ণ ল্যাং মেরে ফেলে দিয়েছে মিথিলাকে। কিন্তু কেন? অর্ণর চোয়াল শক্ত হয়ে এলো। তীক্ষ্ণ গলায় শুধাল, জাস্টিফাইং মাইসেলফ? নট ইন্টারেস্টেড। অর্ণ যে কৈফিয়ত দেবে না, সেটা নতুন কিছু নয়। তবুও ভয় গিলে জানার চেষ্টা করেছিল বিন্দু। অর্ণর তীক্ষ্ণ কণ্ঠস্বরে সাহসটুকু নড়বড়ে হয়ে যায়। বিন্দু মাথা নিচু করেই রইল। সামনে দাঁড়ানো কঠিন, নির্দয় পুরুষটিকে সে ঠিক বুঝে উঠতে পারে না। এই নরম তো এই আবার সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। লোকটাকে বুঝতে পারাটা তার সাধ্যের বাইরে। একটুখানি নিঃশ্বাস ফেলে কণ্ঠটা আরও কোমল করে বিন্দু বলল, ওখান থেকে পড়ে গেলে কি হতো ভাবতে পারছেন? মরে যেত সে। তো, আই ডোন্ট কেয়ার। বিন্দু বিস্ময় নেত্রমণি বড় বড় করে তাকিয়ে রইল। এইমাত্র যা শুনল, সেটা বিশ্বাস করাই দুষ্কর। এত বড় অপরাধ অথচ মুখে এমন অবহেলা? মিথিলাকে ঠিক সময়ে না ধরতে পারলে মৃত্যু নিশ্চিত ছিল। আর সেই ঘটনার পরেও লোকটার এমন নির্লিপ্ততা উচ্চারণ। বিন্দু বলতে চাইল কিছু, তবে সেই সুযোগ না দিয়েই অর্ণ ওয়াশরুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু। মনের গহীন থেকে বেরিয়ে এলো একটা হতাশার শ্বাস। বিন্দু ধীর পায়ে এগিয়ে যায় কাছে ঘেরা বিশাল বারান্দার দিকে। বারান্দার কাছের দরজা ঠেলে খুলতেই গরম বাতাসের সঙ্গে ঢুকে পড়ে সমুদ্রের গর্জন আর ঢেউয়ের স্নিগ্ধ গন্ধ।
এখান থেকে সমুদ্র স্পট। নীলচে রোদে চকচক করছে সমুদ্র। দুপুরবেলার উজ্জ্বল আলোয় ভরে উঠেছে চারপাশ। পানিতে দৌড়ঝাঁপ করছে পর্যটকেরা। কেউ হাসতে হাসতে ছুটছে বালুর উপর দিয়ে, কেউ একে অপরের গায়ে জল ছুঁড়ে নিচ্ছে। নীরবে দাঁড়িয়ে দেখে বিন্দু। তার চোখে যেন আটকে আছে এই স্বপ্নময় দৃশ্যটা, সাগরের স্পষ্ট নীল রেখা, জলকেলির শব্দ, আর অদ্ভুত এক নীরবতা যা কেবল সে একাই অনুভব করছে। বিন্দু তখন সমুদ্র দেখায় একাগ্রভাবে ব্যস্ত ছিল। গলার এক পাশে নেমে আসা চুলগুলো তার কাজের মাঝে বাধা হয়ে পড়ছিল বারবার, মেয়েটি বিরক্ত হয়ে বারবার হাত দিয়ে সরিয়ে রাখছিল সেগুলো। হঠাৎ একটি মৃদু শব্দ চক করে উঠল। ওয়াশরুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেজা ভেজা বাষ্প ঘেরা পরিবেশ থেকে বেরিয়ে এলো অর্ণ। মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে গলা বরাবর নামল। চোখে মুখে একরাশ আরামঘন বিশ্রামের ছাপ। তার শরীরটা ঝকঝকে, ঠিক যেন কোনো শিল্পীর হাতে গড়া। কোমরে জড়ানো কেবল সাদা রঙের তুলতুলে একটা টাওয়াল। বুক আর কাঁধের ওপর মুক্তার মতো চিকচিক করা জলে বিন্দু পড়ে। প্রতিটা বিন্দু আলোয় প্রতিফলিত হয়ে উজ্জ্বলতায় ঝিলমিল করছে যেন। বিন্দু পেছনে ঘুরে তাকাল, আর এক মুহূর্তেই হাওয়া থমকে গেল যেন। মেয়েটির দৃষ্টি আটকে গেল অর্ণর জলে ভেজা বুকের মাঝখানে। ফর্সা বুকে ঘন কালো ভেজা লোমগুলো বেশ আকর্ষিত করছে তাকে। বিন্দুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। সে যেন পুরোপুরি থেমে গেল স্থানে। শরীর কাঁপতে লাগল একটু একটু করে। লজ্জায় গালজোড়া রং ধরল গোধূলির আলোর মতো। অর্ণ এক পা ফেলে এগিয়ে এলো বিন্দুর দিকে। বিন্দু পিছু হটতে গেল, কিন্তু পা আটকে গেল বারান্দার কাচের সাথে। অর্ণ এগিয়ে এসেই এক হাতে বিন্দুর কোমর জড়িয়ে ধরল। বিন্দু কেঁপে উঠল। কি করছেন? কাঁপা কাঁপা গলায় বলল বিন্দু। অর্ণ পাত্তা দিল না একটুও। অর্ণর চোখে ছিল সেই চেনা গভীরতা, যেটা পড়া যায় না, শুধু টের পাওয়া যায়। অর্ণ বারান্দায় রাখা নরম গদির সোফায় বসে বিন্দুর কটিদেশের দুই পাশে হাত বাড়িয়ে কাছে টেনে আনল মেয়েটাকে। ফের কেঁপে উঠল বিন্দু। নেত্র বড় বড় করে ফেলল। অর্ণ হেলান দিয়ে বসল, ভেজা চুলগুলো কপালে পড়ে আছে লেপ্টে। চোখ বুজে ঠান্ডা গলায় বলল সে, দায়িত্ব পালন করো। এই অর্ধ কথা ঠিকই বুঝতে পারছে বিন্দু দাঁড়ি। বিন্দু কিছু বলল না, বলার মতো শব্দও যেন হারিয়ে গেছে তার বুকের গভীরে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল পাশে রাখা তোয়ালে। কাঁপা কাঁপা আঙুলে চেপে ধরল। তারপর সেই ভেজা চুলে হাত বুলাতে লাগল, একবার, দুবার করে আস্তে আস্তে চুলের ভাঁজে তোয়ালে চালাল। টাওয়ালের নিচে তার আঙুল ছুঁয়ে যাচ্ছিল অর্ণর কপাল, ঘাড়, আর নরম ভেজা চুল। বিন্দুর শ্বাস কেঁপে উঠল। অর্ণ চোখ বন্ধ করে মুখ ডুবিয়ে আছে বিন্দুর উদ্রে। সে হঠাৎ ঠান্ডা গলাতে শুধাল, রেসপন্সিবিলিটি পালন করতে শিখো, এরপর যেন আর বলতে না হয়। কথাটা শোনার পর বিন্দুর হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। মুহূর্তেটা থেমে গেল যেন। বিন্দু এলোমেলো অস্বস্তি দৃষ্টি ফেলে মৃদু গলায় বলল, সমুদ্রের পানিতে নামতে চাই। অর্ণ সেভাবেই চোখ বন্ধ রেখে ওর দিল। উহু, নট অ্যাট অল, প্লিজ, কাদো কাদো গলায় বলল বিন্দু। অর্ণ ভ্রু কুচকে মাথা তুলে তাকাল। বিন্দু পুনরায় রিনরিনে গলায় বলল, একটুখানি যাই না প্লিজ, প্লিজ প্লিজ। অর্ণ কোনো প্রত্যুত্তর করল না, উঠে দাঁড়াল। রুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় শুধাল, লং ড্রেস পরে আসো। অর্ণর কথাটা শুনেই চোখ জলজল করে উঠল বিন্দুর। সে লাফিয়ে লাফিয়ে রুমের দিকে ছুটল। নীলচে আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে দিগন্তরেখায়। সূর্যটা ঠিক মাথার ওপরে, আলো যেন তপ্ত না, বরং নরম আর ঝলমলে। উত্তাল সমুদ্রের তীরে ঢেউ আসছে একটার পর একটা, যেন ছন্দে বাঁধা রাগ ভৈরবী। বিন্দু সমুদ্রের তীরে এসে দেখল, রুহি আর সাদি দাঁড়িয়ে আছে। বিন্দু ফুঁসতে ফুঁসতে গিয়েই পেছনে থেকে এলোমেলো কয়েক ঘা লাগিয়ে দিল। আকস্মিক পিঠে মৃদু ব্যথা অনুভব করে লাফিয়ে উঠল রুহি। বিন্দুকে দেখে চোখ মুখ কুঁচকে বলল, মারলি কেন পেতি? আমাকে ফেলেই চলে এসেছিস, মারব না তো চুমু খাব। বেশ রাগী গলায় বলল বিন্দু। রুহি তেতে উঠে বলল, খাচ্চর মাইয়া, আমাকে চুমু খেতে আসছিস কেন? তোর জামাই কি পালিয়ে গেছে? সারাক্ষণ তো তার গায়ে লেপ্টে থাকিস, এখন তাহলে আমার দরকার পড়ল কেন? রুহির কথাটা শুনে ভড়কে গেল বিন্দু। সাদির সামনে মেয়েটি বড্ড অপ্রস্তুত হয়ে পড়ে। কটমট করে তাকাল বিন্দু। সাদি মুচকি হেসে ওখান থেকে চলে গেল। রুহি এবং বিন্দুর দুষ্টু মিষ্টি ঝগড়া চলমান রইল দাঁড়ি। অর্ণ দাঁড়িয়ে আছেন জেট স্টেশনের কাঠের দিকে। চোখে গাঢ় কালো সানগ্লাস,
পরনে শর্ট স্লিভ জাম্পস্যুট, ওপরে খাকি কালারের লাইফ জ্যাকেট। হাতঘড়িতে সময় দেখে নিচ্ছে নিখুঁত অভ্যেসে। পাশে থাকা ইনস্ট্রাক্টর অনবরত বলছে কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে মোশন কন্ট্রোল করতে হয়। লোকটার কথা শুনে অর্ণ শুধু গম্ভীর জিজ্ঞেস করল, পাম্পের জেট থ্রাস্ট কত ওয়াটারে ওঠে? ইনস্ট্রাক্টর থমকে গেলেন। অর্ণ যে ফ্লাইবোর্ড কন্ট্রোলে বেশ দক্ষ, তা বুঝে নিতে সময় লাগল না তার। একটু হকচকিয়ে আমতা আমতা করে বললেন, স্যার, আপনি বোধহয় এর আগে করেছেন? না মানে, আপনার কথাটা এমন পাকা লাগল যে, তাই বললাম। অর্ণ হালকা ঠোঁটের কোণে হাসলেন, কিন্তু চোখ ছিল অটল। মারিদ পাশ থেকে বলে উঠল, একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছে ফ্লাইবোর্ড কন্ট্রোল করা খুব কঠিন কিছু নাকি? লোকটা চমকে উঠল, তড়িঘড়ি করে বলে উঠল, সরি স্যার, বেয়াদবি মাফ করবেন। আসলে বাকিটুকু শেষ করার পূর্বেই অর্ণ হাত তুলে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় শুধাল, রিল্যাক্স, আমি মানুষ, ভয় পাওয়ার কিছু নেই দাঁড়ি। আপনি এটা ঠিক করে দিন। ফ্লাইবোর্ড অর্ণর পায়ে আটা, কেবল জেটস্কির পাইপ সংযুক্ত। একজন সামরিক অফিসারের মতো ঠান্ডা ও নিখুঁতভাবে দাঁড়িয়ে থেকে অর্ণ নিজের অবস্থান নেয়। পেছনের জেটস্কি চালু হওয়ার সাথে সাথে ফোয়ারার মতো পানি ছুটে বের হয়। অর্ণর দৃঢ় শরীর একবারও কাঁপলেন না। দক্ষ হাতে ভারসাম্য রেখে ধীরে ধীরে ফ্লাইবোর্ড পানির ওপরে উঠতে থাকে। প্রথমেই 3 ফুট, তারপর 7, একবার কাঁধ সামান্য বামদিকে ঘোরাল, ভারসাম্য ঠিক করল। ঠিক তখনই সে উঠে গেল প্রায় 15 ফুট উপরে, একদম সোজা দাঁড়িয়ে, মাথা উঁচু করে। পানির গর্জন চারদিকে ছড়িয়ে পড়ে, যেন সমুদ্রও তাকে অভিবাদন জানাচ্ছে। বালুকাবেলায় দাঁড়িয়ে বিন্দু, সে দমবন্ধ করে দেখছে অর্ণর স্টান্ট, কিন্তু তার চোখে বিস্ময় আর ভয়। এগুলো বিন্দু ফোনে দেখছে, তবে বাস্তবে এই প্রথম দেখল। তাও আবার অর্ণকে। ফ্লাইবোর্ড মূলত পানির প্রচণ্ড চাপের মাধ্যমে পায়ের নিচ থেকে ঠেলে উপরের দিকে তোলে। এটি হাইড্রোজেটের মতো কাজ করে। অর্ণ যেহেতু হেলিকপ্টার ও প্যারাট্রুপিং ট্রেন্ড, তাই এমন ভারসাম্য ও মোশন কন্ট্রোল তার কাছে নতুন নয়। সে বডি অ্যাঙ্গেল, গ্যাপ, গতি, সবকিছু নিখুঁত ক্যালকুলেশনে পরিচালনা করছে। অর্ণ ধীরে ধীরে পানির উপর চক্কর কাটছে, একবার ডানদিকে মোচড়, একবার বাদিকে সোজা ড্রিফট, দেখেই বোঝা যায় সে এই ডিভাইসের অংশ হয়ে গেছেন। দক্ষতা, গ্ল্যামার আর দৃঢ়তা এক ফ্রেমে। বিন্দু এখনও সাগরপাড়ে দাঁড়িয়ে, পায়ের নিচে ভিজে বালু, চোখে জল ধোয়া বিস্ময়। হঠাৎ সামনে এসে দাঁড়ায় অর্ণ। তার শরীর ভিজে আছে সামান্য, চোখে সেই আগুনের মতো স্থিরতা। বিন্দুর পানে চেয়ে শান্ত গলায় শুধাল, কম টু মি। বিন্দু ছোট ছোট পা ফেলে অর্ণর সামনে এগিয়ে গেল। বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়াল। অর্ণ পুনরায় গম্ভীর স্বরে বলল, আরও কাছে আসো। বিন্দু এগিয়ে গেল অর্ণর কাছে। অর্ণ কোনো পূর্বাভাস না দিয়েই বিন্দুর হাতমুঠোয় নিয়ে টেনে নিল নিজের কাছে। চমকায় থমকায় বিন্দু, ভয়ে মৃদু চিৎকার দিয়ে উঠল। অলরেডি তারা পানি থেকে 7-9 ফুট উপরে উঠে গেছে। আতঙ্কে কাঁপতে লাগল বিন্দু। ভীত সন্ত্রস্ত বিন্দু হাতে শক্ত করে ঝাপটে ধরে অর্ণর গলা। চোখ বন্ধ করে কাপা কাপা গলায় ফিসফিস করে বলে, আমার ভয় লাগছে কর্নেল সাহেব, পড়ে যাব, প্লিজ নামিয়ে দিন। অর্ণ দুহাত বিন্দুর কোমরের দুপাশে রেখে চাপ প্রয়োগ করে উপরের দিকে তুলে একদম নিজের সঙ্গে মিলিয়ে নিল। হাইটে অর্ণর অনেক ছোট হওয়াতে পায়ের তলা থেকে অনায়াসে কয়েক ইঞ্চি শূন্য উঠে গেল বিন্দু। অর্ণ শান্ত চোখে বিন্দুর ফ্যাকাশে মুখশ্রীর পানে তাকায়, ভয়ে জোরস্বর বিন্দুর শীর্ণ শরীরটা ঠিকঠকে কম্পন, ঘন ঘন শ্বাস প্রশ্বাস টানছে। চোখ খিচে রাখা গোলাপি ওষ্ঠজোড়া তিরতির করে কাঁপছে। অর্ণ ঢোক গিলে ধূসর চোখজোড়া বন্ধ করে নিজের ঠোঁট জোড়া বিন্দুর কম্পিত ঠোঁটে বসিয়ে দিল। বিদ্যুৎ চমকানোর ন্যায় চমকে উঠল বিন্দু। বিস্মিত নেত্রমণি বড় বড় হয়ে গেল। ততক্ষণে অর্ণ সরে গিয়েছে, মাত্র সেকেন্ডের জন্য ঠোঁট ছুঁয়েছে অর্ণ। নিম্নস্বরে, দৃঢ় উচ্চারণে বলে, আমি থাকতে ভয় কিসের, এনজয় দ্য মোমেন্ট ফিয়ারলেসলি। বিন্দু লজ্জায় কুকড়ে গিয়েও ভয়ে অর্ণর গলা ঝাপটে ধরে তার ঘাড়ে মুখ গুজে থাকে। খুবই শক্ত সেই বন্ধন। অর্ণ শক্ত হাতে বিন্দুকে নিজের সঙ্গে মিলিয়ে ধরে রাখে। 2 পায়ে ফ্লাইবোর্ডের ভারসাম্য ঠিক করে, এবং ডিগবাজির দিয়ে একে একে 2-3 বার হালকা করে উল্টে যায়। বিন্দু চোখ খিচে রেখে শক্ত করে অর্ণর গলা ঝাপটে ধরে। একদিকে ভয়, অন্যদিকে একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন সুখ ছুঁয়ে যায় মেয়েটির নাজুক মন। পানি নিচে ফুঁসে ওঠে। জেট থ্রাস্টের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ফ্লাইবোর্ড উঠতে থাকে। নীরব জয়গান,
একটু রোমান্টিক ইনস্ট্রুমেন্টাল সুর, যেন সমুদ্র, আকাশ আর হৃদয় একসাথে ছুঁয়ে ফেলছে ওদের। সমুদ্রের নীল বুকে ফেনা ছিটিয়ে দুটো ছোট্ট ছায়া উড়ে চলেছে, যেখানে না আছে কথা, না আছে যুক্তি, আছে শুধু একটা দৃঢ় হাত আর এক জোড়া ভয় ভরা চোখের সমর্পণ। কক্সবাজারের আকাশটা একটু ধোঁয়াটে নীল, সমুদ্রের ফেনা মাখা বাতাস কানে কানে কিছু যেন বলে যাচ্ছিল বারবার। সামনে ধবধবে সাদা প্যারাসুট, রঙিন দড়িতে ঝুলে থাকা শক্ত হ্যারনেস, পাশে দাঁড়িয়ে থাকা একগাদা টুরিস্ট আর নিরাপত্তা কর্মকর্তারা। রুহির বুকের ভেতরে যেন ঢাক বাজছে। সাদি এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ, চোখে রোদচশমা থাকলেও তার দৃষ্টির তীক্ষ্ণতা রুহিতে স্পষ্ট। রুহি সাদির কাঁধ ঝাঁকিয়ে বলে, সাদ ভাই, আমি প্যারাসেইলিং করব। দরকার নেই ভয় পাবি, চল স্পিডবোটে রাউন্ড দিয়ে আসি। সাদির কথা পাত্তা দেয় না রুহি, জেদ ধরে বলল, না আমি প্যারাসেইলিং করব। সাদি ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, পারবি? ভয় পাবি না তো? দরকার নেই, আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে পারব না। রুহি মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। সাদি হতাশ হয়ে বলল, জেদ কেন করছিস হাঁপানি রোগী? উপরে উঠে যদি ভয় পেয়ে যাস। না না, প্রয়োজন নেই। রুহি ছলছল চোখে তাকিয়ে বলল, আপনি আছেন না, তাহলে আপনি আমাকে নিয়ে চলুন না, প্লিজ প্লিজ। সাদি রাজি হল, প্রয়োজনে সে নিজেই নিয়ে উঠবে, তবুও রুহিকে একা ছাড়বে না। সাদি বিনা বাক্যে রুহির পেছনে দাঁড়ায়, দুজনের হার্নেস বাঁধা হচ্ছে। প্যারাসুটের স্ট্র্যাপটা ওদের কোমর আর কাঁধ বরাবর এমনভাবে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে, যেন কোনো টানেই খুলে না যায়। হেলমেটটা পরানো হয়েছে, গলার কাছে মাইক্রোফোন লাগানো, যেন চাইলেই নিচে থাকা গাইডের সাথে কথা বলা যায়। রুহির মুখটা খুশিতে আত্মহারা হয়ে গেল। এই যে খুশি করে দিলাম, নিচে নেমেই কিন্তু আমাকে খুশি করতে হবে। রুহির কানে কানে বলেই একটা চোখটিপ মারে সাদি। ইন্সট্রাক্টরের কণ্ঠ, ওকে স্যার, ম্যাম, 3, 2, 1, গো। হালকা দৌড়ে দুজন বালুর উপর ছুটছে, বাতাসে প্যারাসুট ফুলে উঠেছে, আর মুহূর্তেই দুজন আকাশে। রুহির মুখের চেহারা বদলে গেছে, আচমকা ভয় থেকে বিস্ময় আর বিস্ময় থেকে অপার্থিব আনন্দের রূপ নিচ্ছে। নিচে নীলচে সবুজ সাগর, সামনে রোদে ঝলমলানো সমুদ্র রেখা, আর চারপাশে খালি আকাশ। পায়ের নিচে যেন পৃথিবী নেই। রুহি চিৎকার করে বলে, ওহ মাই গড সাদ ভাই, আমি উড়তেছি, আমি পাখির মতো উড়তেছি। সাদি রুহির বাচ্চামো দেখে হেসে ফেলল, তুই আমার মনেও ঠিক এভাবেই পাখির ন্যায় উড়ে বেড়াচ্ছিস। তীব্র বাতাসে রুহি সাদির মৃদু স্বরের কথা শুনতে পাচ্ছে না। তাদের পায়ের নিচে ঢেউয়ে ধাক্কা খাচ্ছে সূর্যের আলো, এক একটা ঢেউ যেন সোনার পাতা। রুহি সাদির দিকে তাকিয়ে নরম গলায় বলল, কিছু বললেন? সাদি চুপ করে তার দিকটা একটু ঝুঁকে বলে, ভয় পাচ্ছিস? রুহি হাস্যোজ্জ্বল মুখে বলল, আপনি থাকতে আবার কিসের ভয়? সাদির মনে একটা প্রশান্তির ঢেউ বয়ে আনে মেয়েটির স্বীকারোক্তিতে। দুজন একটা বড় রঙিন প্যারাসুটে একসাথে ঝুলে আকাশে দুলছে, নিচে টার্কোয়েজ সাগর আর ছোট ছোট নৌকা। রুহির ফিসফিস করা শব্দে বলল, আপনি এভাবেই সবসময় আমার পাশে থাকবেন তো সাদ ভাই? সাদি রুহির হাতের মুঠোয় হাত রেখে বলল, ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়ব না, কথা দিলাম। দুপুরের কক্সবাজার সমুদ্র সৈকতের পার, সূর্যের আলো চকচক করছে, বাতাসে লবণের গন্ধ, দূরের জলরাশিতে ঢেউ গড়াগড়ি খাচ্ছে, বালিতে পা ফেলে টুপটাপ করে হাঁটছে রুহি। ওর মাথায় একটা বড় ক্যাপ টুপি, চোখে সানগ্লাস। বিন্দু ওর পাশে পায়ে পায়ে চলেছে, জামার নিচের অংশে বালু লেগে গেছে। ওদের কণ্ঠে ঝিরিঝিরি হাসির ঢেউ। ফুল চলো না একটু সমুদ্রে নামি। রুহির কথা শুনে বিন্দু ভীত গলায় বলল, না, আমার সমুদ্রে নামতে ভয় লাগছে। ভিতুর ডিম একটা, আমি আছি না আয়। বিন্দুর মাথায় গাঁটটা মেরে বলল রুহি। বিন্দু একই গলায় বলল, না আমার ভয় লাগে, আমি যাব না, তুই যা। রুহি এবার কিরমির করে বলে উঠল, এখন ভয় লাগছে? এতক্ষণ যে জামাইয়ের গলা চাপটে ধরে ফ্লাইবোর্ডে চড়লি, তখন ভয় লাগেনি? বিন্দু লজ্জা পেলেও ছোট ছোট চোখে তাকিয়ে বলল, বললে আমার তুলসী পাতারে, আমি তো তা পানির উপরে ছিলাম। আর তুই, তুই তো একদম আকাশে চড়ে প্রেম আলাপন করেছিস। তোর কি মনে হয় আমি দেখতে পাইনি কিছু? রুহি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে বিন্দুর মাথায় বালুযুক্ত পানি ছিটিয়ে দেয়। বিন্দু চেঁচিয়ে উঠল, হাই, রুহির বাচ্চা, তোকে আমি ছাড়ব না আজ। দৌড়ে গিয়ে রুহির পেছনে বালু ছুঁড়ে দিল। দুজনেই ছোট ছোট বাচ্চার মতো ছুটাছুটি করতে করতে একে অপরকে ধরে ফেলছে, হাসছে, ঠেলাঠেলি করছে।
বিন্দু মুঠো করে বালি তুলে রুহির পায়ের কাছে ছুঁড়ে মারে। রুহি ছুটে, তুই বড্ড বিল্লি, ফুল। এর মধ্যে হঠাৎ একটা ঢেউ এসে ওদের পা ভিজিয়ে দেয়। রুহি হোঁচট খেয়ে পড়ে যায় বালিতে। বিন্দু হাসতে হাসতে বালু মাখা মুখে উঠে ছুঁড়ে বলল, দেখিস আজ তোকে আমি সাগরে চুবাবো। দুজনেই আবার ছুটে যায় সাগরের দিকে। বিন্দু খানিকটা ভয় পেয়ে পেছনে তাকায়, কিন্তু রুহির চোখে ভরা দুষ্টুমির চিলিকে আবার তাড়া করে বেরোয়। বিন্দু রুহির সাথে হেসে হেসে খেলছিল সাগরের পানিতে। কাপড় ভিজে গায়ে লেপটে গেছে। বিন্দুর গায়ে একটি নেভি ব্লু রঙের লং ফ্লোই গাউন। যখন সে পানিতে নামল, কাপড়টা কোমর পর্যন্ত জলে ভিজে গিয়ে শরীরের আকৃতি টেনে ধরছিল, বিন্দুর ভেতরের লজ্জাশীল সৌন্দর্য বাড়িয়ে তুলল। ওড়না মাথায় পেঁচিয়ে দুই কোনা বুকের দুপাশে রেখে সামনে থেকে একটি পিন আপ করে রেখেছে। তবুও শরীরের প্রত্যেকটি খাঁজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। অর্ণব দাঁড়িয়ে আছে সাগর পাড়ের বালুতে। তার চোখে নিঃশব্দ আগুন, ঠোঁট শক্ত করে চেপে ধরা, চোয়াল শক্ত। অর্ণব দৃঢ় পা ফেলে বিন্দুর সামনে এসে দাঁড়ায়। নিজের পরনের লম্বা ডেনিম শার্টটা খুলে বিন্দুর সামনে এসে দাঁড়িয়ে সে কিছু না বলে একটানে বিন্দুর সে ভেজা গায়ে লেপ্টে থাকা কাপড়ের ওপর শার্টটা চাপিয়ে দিল। আকস্মিক এমন কাজে বিন্দু চমকে উঠে, একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রুহি ফিক করে হেসে নিচু গলায় বলে, এই রে ফুল, তোমার কর্নেল সাহেবের চোখে তো আগুন ঝরছে রে। বিন্দু গলা শুকিয়ে যায়। সব তোর দোষ, তুইই তো টেনে নামালি। রুহি ফের ফিসফিস করে বলল, তোর জামাই তুই সামলা। বিন্দুর এই কথার জবাব দেওয়ার আগেই অন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা অথচ গভীর রাশভারী গলায় সুথাল, অনেক ছুটাছুটি হয়েছে। এই মুহূর্তে জনেই সোজা রিসোর্টে ঢুকবে, লাঞ্চ করে ঘুম দেবে, রিপিট লাঞ্চ শেষে ঘুম দেবে। কথার হেরফের হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অর্ণর তীক্ষ্ণ বজ্রগম্ভীর স্বর শুনে বিন্দু আর রুহি চুপসে গেল। বুকের ওপর আঁচলে খসখসে সুঘ্রাণ গন্ধমাখা সেই শার্ট আঁকড়ে ধরে বিন্দু। আর হৃৎপিণ্ডটা যেন প্রতি শব্দে বলছে, লোকটা হঠাৎ এত রেগে গেল কেন। ঘড়ির কাঁটা রাত 11টা। ঘরটা আধো আলোয় ভাসছে। একপাশে জানালার পর্দা হালকা দুলছে বাতাসে। সেখানে মিথিলা বসে আছে, গায়ে একটা সিল্কি মেরুন নাইট ড্রেস, কোমর পর্যন্ত লুজ, কিন্তু গলার কাছটা সামান্য খোলা। কাঁধ পর্যন্ত চুল খোলা, চোখে তীব্র বিরক্তি। দরজা ঠেলে ঢুকে পড়ে তুর্য। লক না করাই সহজেই ঢুকে পড়ল সে। মুখটা থমথমে, কিন্তু চোখে একরাশ দুঃখ। মিথিলা তাকে দেখেই রাগে ফুঁসে ওঠে। তুর্য, তুমি কার অনুমতিতে আমার রুমে ঢুকলে? তুর্য নরম গলায় বলে, রিল্যাক্স মিথিলা, সারাদিনে তোমার দেখা পাওয়া যাচ্ছিল না। টেনশন হচ্ছিল। তুমি কি ঠিক আছো? মিথিলা ফুঁসে ওঠে বলে, আমার খোঁজ নেয়ার বহু লোক আছে। তুমি প্লিজ বের হও। তুর্য এবার তাচ্ছিল্য করে হাসল, বেশ শব্দ করে হেসে বলল, তুমি কাকে মিন করে বলছো মিথিলা? সে কি আদৌ তোমার হবে? তুমি কি অন্ধ? তোমার মুখে কোনো কথা শুনতে চাই না আমি। বেরিয়ে যাও, নয়তো সিকিউরিটি গার্ড ডাকব। মিথিলার কথা শুনে তুর্য শান্ত গলায় বলে, রিল্যাক্স মিথিলা, আমি শুধু একটু কথা বলতে চাই। দেখো এখনো সময় আছে, মরীচিকার পেছনে ছেড়ে দাও। এতে তোমার লাইফ নষ্ট হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? মিথিলা রেগে গিয়ে বলল, তোমার কাছে জ্ঞান চেয়েছি আমি? তোমার জ্ঞান তোমার কাছে রাখো। বের হও। তুর্য ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ মিথিলার চোখে আটকে যায়। তুর্য মিথিলাকে মানাতে চায়। সে চায় মিথিলা তাকে নিয়ে জীবন কাটাক। তুর্য মিথিলার দু গালে আলতো করে চেপে ধরে মিথিলার মুখটা নিজের দিকে ফেরায়, নরম গলায় বলে, এমন করছো কেন মিথিলা? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্য লন্ডন থেকে এখানে এসে পড়ে আছি। অথচ তুমি আমার সাথে একটু কথা পর্যন্ত বলছো না, না আমাকে সুযোগ দিচ্ছ। হোয়াই, তুমি কি ভুলে গেছো আমাদের সেই মিষ্টি মুহূর্ত, ভালোবাসার কথা, আমাদের স্বপ্ন? আমরা একসঙ্গে সাজিয়েছিলাম যেই স্বপ্ন। প্লিজ সব কিছু বাদ দিয়ে তুমি আমার সাথে চলো। মিথিলা তুর্যকে ধাক্কা দিতে গিয়ে নিজের ভার হারিয়ে তুর্যের বুকে পড়ে। মিথিলা তুর্যকে সহ্যই করতে পারে না এই মুহূর্তে। সে চিৎকার করে বলে উঠল, চুপ কর, কিছু মনে নেই আমার। তুইও এসব আর মনে করিয়ে দিবি না। যা, বের হ। মিথিলা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেই তুর্য ধীরে ধীরে হাত রাখে তার বাহুতে। মিথিলা আবার ঠেলে সরাতে চায়, তুর্যের স্পর্শে স্থির হয়ে গেছে। তুর্য আরও কাছে আসে, গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ মিথিলা, আই লাভ ইউ সো মাচ। মুহূর্তেই দুজন একে অপরের খুব কাছাকাছি। নিঃশ্বাসে নিঃশ্বাস গলছে।
কোনো শব্দ নেই, শুধু হৃদস্পন্দন। তুর্য মিথিলাকে শান্ত হতে দেখে মিথিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এতে আর নিজেকে আটকাতে পারে না মিথিলা, খামচে ধরে তুর্যকে। তুর্য মিথিলার থেকে আঙ্কারা পেয়ে আরও গভীর হয় এবং জনেই হারিয়ে একটা অসামাজিক নিষিদ্ধ প্রণয়ে। ঘরটা নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটা কানে কানে বলে যাচ্ছে, সময় থেমে নেই। বাইরে পূর্ণিমার আলো পড়ে আছে জানালার কাছে, অথচ ঘরের ভেতরে আধারের থেকেও ঘনতর কিছু জমে আছে, একটা অপরাধ, একটা নিষিদ্ধতা। দুটো শরীর পাশে, অথচ তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিরাট অপরাধবোধ। বালিশের পাশে ছড়িয়ে আছে ছেঁড়া আবেগের টুকরো, ঘরের বাতাসে ভাসছে নীরব লজ্জা। কেউ কিছু বলছে না, কারণ বলার মতো কিছু নেই। বললেই যে গর্জে উঠবে ভিতরের বিবেক। তারা আবার একবার ভুল আত্মার দখলে চলে গেল। এই সম্পর্কের নামে যেটা জন্ম নিয়েছে, তা ভালোবাসা নয়, মুক্তি নয়, এটা এক ধরনের আত্মবিক্রয়। এক বিন্দু আরতি, যা খুঁজতে গিয়ে তারা দুজনেই আরও হারিয়ে গেছে। সমাজের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু অন্তরের চোখে নিজেকে গোপন করা যায় না। বিছানার চাদরে পড়ে থাকা ভাঁজগুলো সাক্ষী, এই রাতটা কোনো প্রেমের নয়, এটা ছিল এক নিষিদ্ধ আত্মসমর্পণের রাত। এমন কিছু, যেটা কেবল শরীরকে কাছে টেনে নেয়, আত্মাকে নয়। নিশুতি রাত, বিলাসবহুল রিসোর্টের কাছঘেরা বারান্দায় দাঁড়িয়ে আছে বিন্দু। কমলা রঙের একখানা সেলোয়ার কামিজ পরা, ওড়নাটা বুকের উপর থেকে নিয়ে কাঁধের দুপাশে রাখা। লম্বা রেশমি চুলগুলো খোলা, সাগরের দিক থেকে আসা হালকা ঠান্ডা বৈরী বাতাস চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বিন্দুর। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও মাঝে মাঝে সমুদ্রের ঢেউয়ের গর্জন। সামনে বিস্তীর্ণ সাগর, রূপলি জ্যোৎস্নায় জলরাশি যেন পাথরের গায়ে মুক্তার মতো ঝলকে পড়ছে। চাঁদের আলোয় সমুদ্র যেন ঝলমলে সাদা চাদরে ঢাকা, মাঝে মাঝে ঢেউ এসে সেই চাদর ভাঁজ করে দিয়ে যাচ্ছে আবার মুছে ফেলছে। অন্য কোথাও একটা গিয়েছে, বলে গেছে তাকে ঘুমিয়ে পড়তে সে চলে আসবে। দিনের বেলায় ঘুমানোর দরুন এখন আর বিন্দুর ঘুম আসছে না। মেয়েটির কল্পনা জল্পনার মাঝেই হঠাৎ একজোড়া শীতল হাত জামার উপর থেকেই বিন্দুর পেটের পাশ দিয়ে এসে নিজের দিকে টেনে নিল। আকস্মিকভাবে চমকে উঠল বিন্দু, তবে পেছনের মানুষটাকে যেন না দেখেও অনুভব করে ফেলেছে সে। অতি পরিচিত সেই মন মাতোয়ারা করা পারফিউম এর ঘ্রাণ এসে ঠেকল বিন্দুর নাসারন্ধ্রে। এই ঘ্রাণটা খুব ভালো লাগে মেয়েটির। অর্ণর কাছে আসলেই এই সুবাসে নিজেকে মাতাল মাতাল লাগে, বড্ড টানে ঘ্রাণটা। অর্ণ মেয়েটির পিঠ নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঝুঁকে মুখ গুজে দিল বিন্দুর খোলা ঘাড়ে। কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু। বেশ কিছুক্ষণ ধরে দুইজন একই রকম দাঁড়িয়ে রইল। দুজন কপত কপতির নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই সেখানে। অর্ণর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে বিন্দুর গলায় ঘাড়ে। বিন্দুর নিঃশ্বাস আটকে আসে অস্বস্তি আর লজ্জায় পড়ে, হাঁসফাঁস করে। চারদিকে ছড়িয়ে আছে নিস্তব্ধতা। বিন্দু শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় ফিসফিস করে বলল, কর্নেল সাহেব। সঙ্গে সঙ্গেই রেসপন্স করল অর্ণ, চলুন না, একটুখানি সমুদ্রের ধারে হেঁটে আসি। সারাদিনের কোলাহল থেমে গেছে, চারপাশ জুড়ে এখন শুধু শান্ত নিস্তব্ধতা। কি অপূর্ব এই নীরবতা। অর্ণ কোনো প্রত্যুত্তর করল না, একই রকম দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস টেনে নিল নিজের ভেতরে। বিন্দু হতাশ হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কাকেই বাকি বলছে সে। আরও কিছু সেকেন্ড পেরোতেই অর্ণ বিন্দুর গলা থেকে মুখ তুলে বিন্দুর পেটের পাশ থেকে হাত সরিয়ে নিল। অতঃপর বিন্দুর হাতমুঠোয় নিয়ে রুমের বাইরে পা বাড়ায়। বিন্দুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল, ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে হাসি। রিসোর্ট থেকে বেরিয়ে সমুদ্রের তীরে এসে দাঁড়াল বিন্দু এবং অর্ণ। কমলা ওড়না টানা বিন্দুর মাথায়, চুলগুলো গুজে রেখেছে হাত খোপায়। সাগরের গর্জন আর ঠান্ডা বাতাস বড্ড ভালো লাগছে বিন্দুর। বাতাসে বিন্দুর মাথার ওপরে থেকে ওড়না পড়ে যেতেই অর্ণ বিন্দুর খোপা টেনে খুলে ফেলল। হতভম্ব বিন্দু ইতস্তত করে বলল, কি করছেন? অর্ণ বিন্দুর অপ্রস্তুত লেনিনে পড়া চোখে তাকিয়ে শীতল গলায় শুধাল, এখানে কেউ নেই, এভাবেই থাকুক। বিন্দু আর চোখে তাকায় আশেপাশে, সত্যিই কেউ নেই। দূরে দেখা যাচ্ছে একজন প্রিয় মানুষটির হাত ধরে হাঁটছে। সমুদ্রের তীরটা একদম শান্ত নিরিবিলি। গুটিকয়েক দোকান পাট খোলা। অর্ণ কিছু চকলেট এনে বিন্দু হাতে দিল। অর্ণর পোক্ত হাতের মুঠোয় বিন্দুর বা হাতখানা, দুজনে পিলপিল পায়ে হাঁটতে লাগল বালুর চরে। বিন্দু চুলগুলোও যেন সঙ্গে সঙ্গে একে বেঁকে নৃত্য করছে। বিন্দুর কাছে এই রাতটা স্বপ্নের মতো লাগছে। সে তো এমনটাই মনে মনে চাইত, প্রিয়জনের সঙ্গে রাতে নীরবে নিভৃতে তার হাত ধরে হাঁটবে।
হাঁটতে হাঁটতে বিন্দু আর চোখে তাকায় অর্ণর গম্ভীর মুখের দিকে। মেরুদণ্ড শটান করে চলতে থাকা পা, অন্য হাতে ফোন স্ক্রোল করছে সে। চিরচেনা সেই নিরাসক্ত ভঙ্গি। হঠাৎই বিন্দুর মনে প্রশ্ন জাগে, আচ্ছা, কখনো কি ভেবেছিল সে এই গম্ভীর, কঠিন, নির্দয় চেহারার মানুষটাই একদিন তার জীবনসঙ্গী হবে? এই সেই অর্ণ, যে বরাবরই থাকত তার অপছন্দের তালিকায়, সহ্য করতে পারত না, আর আজ তার হাত ধরেই কি না পূরণ হচ্ছে তার শখ, তার ছোট ছোট স্বপ্ন। ভাবলে যেন অবিশ্বাস্য লাগে, তবুও এটাই তো সত্যি। অর্ণ আর বিন্দু একটা বড় পাথরের উপর বসে পড়ল। সমুদ্রের ঢেউ এসে সজোরে এসে ধাক্কা খেয়ে যাচ্ছে পাথর ঘেঁষে। নিস্তব্ধ রাতে এই গর্জন কাছ থেকে দেখতে বেশ ভালো লাগে বিন্দুর। আশ্চর্যের বিষয় হল এই গর্জন বিন্দু একটুও ভয় পাচ্ছে না, অথচ ওর ভয় পাবার কথা ছিল। ভয়েরাও বোধ হয় বুঝে গেছে তার সঙ্গে তাদের দেবতা বসে আছে। জোছনার রাত, ফুটফুটে আলো, আশপাশে সবকিছুই স্পষ্ট। বিন্দু চকলেটের খোসা ছাড়িয়ে মুখে পুরে নিল। হঠাৎ সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে রিনরিনে গলায় বলল, আচ্ছা কর্নেল সাহেব, আমি যদি সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের সঙ্গে মিলিয়ে যাই, আপনি কি খুঁজবেন আমাকে? অর্ণ ফোন স্কেল করতে করতেই গম্ভীর গলায় শুধাল। বিন্দুর চোখে জমে থাকা কৌতূহল এবার যেন আরও একটু গাঢ় হল। সে অর্ণর দিকে গভীর আগ্রহে তাকিয়ে মৃদু গলায় পুনরায় প্রশ্ন করল, কেন? অর্ণ ফোন নামিয়ে বিন্দুর চোখে গভীরভাবে তাকাল। চোখে ছিল অনর এক দৃঢ়তা। তারপর নরম গম্ভীর কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, বাসর করার জন্য। আচমকা অর্ণর মুখ থেকে এমন লাগামছাড়া কথা শুনে চমকায় থমকায় বিন্দু। হঠাৎ চকলেটটা গলায় আটকে গিয়ে বেচারি খুক খুক করে কাশতে লাগল। চোখে মুখে থতমত ভাব, আচরণে ভীষণ অস্বস্তি। লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। মুহূর্ত আগে পর্যন্ত যে কৌতূহল নিয়ে অপেক্ষা করছিল, এমন উত্তর যে আসবে তা সে কল্পনাও করেনি। বিন্দুর মুখের ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছিল বিস্ময় আর সংকোচ একসাথে ওকে গ্রাস করেছে। অর্ণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল বিন্দুর পানে। বিন্দু লজ্জার হাত থেকে রক্ষা পেতে এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, আচ্ছা, আপনার ওয়েট কত? প্রশ্নটা করে নিজেই ব্যাককল বনে গেল বিন্দু। ধ্যাত, লোকটির কাছে থাকলে সবকিছু গুলিয়ে ফেলে যেন। কি থেকে কি বলবে যদি আবার দাবা মার্কা ধমক দেয়, সেই ভয়ে বুক ধরফর করে মেয়েটির। তার আর দোষ কি? সব দোষ এই হনুমান মুখ লোকটার। বিন্দু ভেবেছে এই ফালতু প্রশ্ন শুনে অর্ণ বিরক্ত হয়ে বিশাল এক শক্ত ধমক দিবে। তবে মেয়েটিকে অবাক করে দিয়ে অর্ণ বলে ওঠে, হোয়াই, ওয়েট সামলানোর ভয় হচ্ছে? অর্ণর কথাটা শুনে হৃদয় কুঁচকে এলো বিন্দুর। হঠাৎ অর্ণর কথাটার মানে বুঝে উঠতে পারল না সে। তবে কয়েক সেকেন্ড পেরোতেই বিন্দুর মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠল। চোখ লুকিয়ে নিল সে, যেন মাটির ভেতর ঢুকে যেতে চায়। বর্বর লোকটির ভাষা দিনদিনই কেমন বেফাস হয়ে যাচ্ছে। বুকের ভিতর কেমন এক অজানা কাঁপুনি উঠল বিন্দুর। ইচ্ছে করছে দূরে কোথাও পালিয়ে গিয়ে নিঃশ্বাস নিতে। অর্ণর চোখে চোখ রাখতে পারে না বিন্দু, ভাষাহীন লজ্জা গায়ে যেন আগুনের মতো লেগে থাকল। কিছু মুহূর্ত কাটল নীরবে। বিন্দু ধুকধুক করা বুকে সাহস সঞ্চয় করে, চোখের ঘন পাপড়ি ঝাপটে অর্ণর দিকে তাকিয়ে বলল, ছি, কথার কি ছিরি! আপনি কি একটুখানি হেসে ভালো করে কথা বলতে পারেন না? হাসতেও কি ট্যাক্স দিতে হয়? অর্ণ কপাল কুঁচকে শুধাল, অযথা কেন হাসব? হোয়াই, জাস্ট এক্সপ্লেইন ইট। বাহ রে, আমি এত মজার কথা বলছি, চারপাশে কত সুন্দর একটা ওয়েদার। আপনার কি একটুও ভালো লাগছে না, আনন্দ লাগছে না? না লাগছে না। অর্ণর একরোখা জবাব শুনে বিন্দু আর কৌতূহল সামলে রাখতে পারল না। ধুকধুক বুক নিয়ে মৃদু গলায় জিজ্ঞেস করল, তাহলে কিসে ভালো লাগে? অর্ণ ঠোঁট কামড়ে একরকম বাঁকা হাসল। ধূসর চোখ দুটোতে জ্বলে উঠল কিছু। সে বিন্দুর কোমরে শক্ত করে হাত রাখল, ধরাটা এমন গভীর, যেন সে বিন্দুকে আর একচুলো দূরে যেতে দেবে না। আস্তে করে বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে নিজের দিকে টেনে এনে গভীর গলায় বলল, রুমে চল, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। বিন্দু অর্ণর বুকের বাধা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করল। অর্ণর কথাটা অতটা ঘাটল না সে, মনটাই তো তখন আতঙ্ক আর অস্বস্তিতে ছেয়ে গেছে। বিন্দু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, আমি এখন রুমে যাব না। পরে যা দেখানোর দেখাইয়েন। অর্ণ ছাড়াল না, বিন্দুর পিঠে চাপ প্রয়োগ করে আরও শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে মিলিয়ে নিল। ঘোলাটে চোখে তাকালো বিন্দুর ঠোঁটের দিকে, লিপস্টিক বিহীন কমলার কোয়ার ন্যায় দুটো ঠোঁট। চকলেট লেগে আছে ঠোঁটের পাশে।
অর্ণ মুখটা নামিয়ে আনল মেয়েটার ঠোঁটের কাছাকাছি। অর্ণর ধূসর চোখজোড়া ইঙ্গিতপূর্ণ চাহনি বুঝতে পেরেই ছটফট করে উঠল বিন্দু। কম্পিত ঠোঁট দুটো নাড়িয়ে কাপা কাপা গলায় ফিসফিস করে বলে উঠে, না, কর্নেল সাহেব না, এখানে না, কেউ দেখে ফেল। বিন্দুর মুখের কথা শেষ হওয়ার আগেই একজোড়া শীতল, দৃঢ় পুরুষালী ঠোঁট ঝড়ের বেগে লেপ্টে গেল তার কাঁপতে থাকা ঠোঁটে। সারা দেহটা মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্টের মতো ঝাঁকি খেল বিন্দুর। বুকের ভিতরটা ধকধক করে কেঁপে উঠল, আর চোখে মুখে ছড়িয়ে পড়ল অব্যক্ত বিস্ময়। কোনো পূর্বাভাস ছাড়াই অর্ণ তাকে নিজের ঠোঁটের সংস্পর্শে আবদ্ধ করল দাড়ি। বিন্দু ছোটার জন্য ছটফট করতেই অর্ণর পোক্ত হাতের একটায় বন্দী হয়ে গেল বিন্দুর নাজুক হাতজোড়া, আর অন্য হাতটা বিন্দুর খোলা চুল সরিয়ে গিয়ে থিতু হল ঘাড়ের ওপর, কাঁপতে থাকা স্পর্শের গভীরে। চুম্বনটা ছিল দখলদারির মতো প্রগাঢ়, কঠিন, স্পষ্ট। ঝংকার দিয়ে কেঁপে উঠল বিন্দুর সর্বাঙ্গ। বিন্দু পালাতে চাইলেও পারল না, দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসে, ভয়, লজ্জায়, আর একরকম গোপন অস্থিরতায় শরীরটা থমকে দাঁড়াল। মেয়েটির চোখে বিস্ময়, মনে বিদ্রোহ, কিন্তু ঠোঁটে তখনও রয়ে গেল অর্ণর স্পর্শের তীব্র ঘনত্ব। একটা চুম্বন যেন সব প্রশ্ন, সমস্ত জবাব, না বলা আবেগ আর একরোখা ভালোবাসার একরাশ ঘোষণা হয়ে ঠেকল ওর হৃদয়। বিন্দুর শীর্ণ শরীরটা অসাড় হয়ে পড়তেই অর্ণ ঠোঁট ছেড়ে মুখটা একটুখানি সরিয়ে নিল। বাঁকা হাসি লেপ্টে আছে তার ঠোঁটের কোণে। অর্ণ নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরে রুক্ষ গলায় ফিসফিস করে বলল, নাইস টেস্ট। অর্ণর কথা শুনে বিন্দুর ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। লজ্জায় বিন্দুর মুখখানা যেন পাকা কদবেল রং ধারণ করল। ঠোঁট দুটো চুম্বনের পরে হালকা কাঁপছে, শ্বাসপ্রশ্বাস অস্থির হয়ে উঠেছে। চোখের পাতাগুলো মৃদু মৃদু কাঁপতে কাঁপতে আধখোলা, আর চোখের ভেতরটা টলমলে জলধারার মতো কাঁপন ছড়াচ্ছে সেখানে। গাল দুটো এতটাই লাল যে মনে হচ্ছে যেন অর্ণর স্পর্শে আগুন ধরে গেছে। নাকের পাশ থেকে লালচে রং ছড়িয়ে পড়েছে কপালের ধার পর্যন্ত। বুকের মাঝে ধুকধুক শব্দ, যেটা বাইরে থেকেও শোনা যায় মনে হয়। মেয়েটি মাথা নিচু করে রাখলেও কানের গোড়া পর্যন্ত লাল হয়ে উঠেছে, ঠিক যেন অর্ণ ওকে লজ্জায় ভিজিয়ে রেখেছে নিঃশব্দে। বিন্দুর পুরো শরীরটা নিথর, চোখে বিস্ময়, মুখে রক্তাভ লজ্জা, আর চুপচাপ একটা প্রশ্রয়। অর্ণর ছোঁয়ার কাছে নিজেকে হারিয়ে ফেলা বিন্দু যেন নিজেকেই চিনে উঠতে পারছে না। আমাদের রিসোর্টে রেখে ভালোই তো প্রেম লীলা চলছে এখানে। আকস্মিক মারিদের কণ্ঠস্বর শুনে চমকে উঠল বিন্দু, ছিটকে সরে গেল অর্ণর কাছ থেকে। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখা গেল কয়েক জোড়া বিস্ফোরিত চোখ। অভি, সাদি, রুহি, মারিদ দাঁড়িয়ে আছে পেছনে, বড় বড় চোখ তাদের দিকেই। বিন্দুর এবার ইচ্ছা করল সমুদ্রে ঝাঁপ দিতে, তবে যদি একটু লজ্জাটা কমত। বিন্দু দ্রুত ওড়না টেনে মাথায় ঘোমটা টানল, যেন মুখটা সবার নজর থেকে লুকিয়ে ফেলতে চাইল। তবে অর্ণর ভাবভঙ্গি একেবারেই ভিন্ন, তীক্ষ্ণ দৃষ্টি আর বিরক্ত গম্ভীর মুখে। ততক্ষণে সবাই আশেপাশের পাথরের উপরে বসে, রুহি বসল বিন্দুর সাইডে একটু দূরত্ব বজায় রেখে। সাদি অর্ণর পাশে বসে, মারিদ ছোট ছোট চোখে তাকিয়ে বলল, কি করছিলি তোরা? অর্ণ দাঁতে দাঁত চেপে বিরক্ত গলায় বলল, দেখিসনি, আবার করে দেখাই। মারিদ ভরকায়, ওরা সবটা না দেখলেও অর্ণকে বিন্দুর মুখের কাছ থেকে সরে যেতে দেখেছে, এই পর্যন্তই। তবুও এখানে কি হচ্ছিল সেটা তাদের বোঝার বাকি আছে। বিন্দুকে লজ্জায় গুটিয়ে যেতে দেখে ওরা হাসল। সাদির সঙ্গে রুহির চোখাচোখি হতেই সাদি চোখ মারল। চোখে চোখে যেন বলল, চলো না জানু, আমরাও একবার ট্রাই করি। রুহি থতমত খেয়ে লজ্জায় মুখ নামিয়ে নিল। অকওয়ার্ড ফিল হচ্ছে রুহির। বিন্দু কাছের ফ্রেন্ড হলেও অর্ণ যে তার নিজের ভাই। অর্ণ একবার বোনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সাদির দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে গম্ভীর গলায় শুধাল, ওকে নিয়ে এত রাতে বাহিরে কি করছিস তুই? সাদি ললাটে ভাঁজ করে বলে, এত রাতে মানে কি? আমরা কি তোদের মতো কামড়াকামড়ি করছি নাকি? অর্ণ ধমকে উঠে বলল, শাট আপ, সাদ, আমাদের সাথে তোদের কম্প্যারিশন কিসের? আমরা ম্যারিড। সকলের দৃষ্টি হঠাৎ অর্ণর দিকে পড়ল দাঁড়িয়ে। ওদের কথোপকথন না বুঝলেও হঠাৎ অর্ণকে ধমকাতে দেখে ভড়কে গেল সবাই। বিন্দুও ফ্যালফ্যাল করে অর্ণর দিকে তাকাল। সাদি চাপা কণ্ঠে বলল, একদম তোত্তারামি করবি না অর্ণ। তোর সাথে আমার কি কথা হয়েছিল? কি কথা? কপাল কুঁচকে জানতে চাইল অর্ণ। সাদি গম্ভীর গলায় বলল, তুই কিন্তু নিজেই বলেছিলি, রুহিকে কোনো প্রকার জোর না করে যদি আমি ওকে রাজি করাতে পারি, তাহলে তুই ওকে আমার হাতে তুলে দিবি।
সেই কথায় ভরসা রেখেই আমি এতগুলো বছর ওয়েট করলাম, কোনো চাপ না দিয়ে ধৈর্য ধরে একটু একটু করে ওর মন জয় করার চেষ্টা করেছি। আমি তোর কথা রেখেছি, এখন তোর উচিত নিজের কথা রাখা, তাকে আমার হাতে তুলে দেওয়া। কথার বরখিলাপ করা শেখ নৌফিল অর্ণর স্বভাব নয়, তাই না? অর্ণ ভ্রু কুচকে বলল, থ্রেট দিলি নাকি অনুরোধ করলি? সাদি ঠোঁট এলিয়ে হাসল, অর্ণর চোখে চোখ রেখে বলল, দুটোই। এবার তোর কথা না রাখলে আমিও তোর পথে হাঁটব। সোজা কাজী অফিস। এই তোরা দুটো কি বলিস রে? মেয়েদের মতো ফুসুর ফুসুর করে। এখানে যে আমরাও আছি একটু খেয়াল তো কর ভাই। শালা বড্ড পানসে পানসে লাগছে। এই সাদি একটা গান ধরত। সাদি এবং অর্ণকে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে দেখে মারিদ বিরক্ত হল। সে যদিও জানে ওদের মধ্যেকার কি কথা হচ্ছে, তারপরও না জানার ভান করল। সাদি সত্যি সত্যিই গান ধরল, এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। এভাবেই হাসি ঠাট্টা আর গানের আড্ডায় সময় পেরিয়ে গেল। মিথিলা আর তুর্যর অনুপস্থিতি খেয়াল হলেও কেউ অতটা ঘাটল না। রাত এখন গভীর, বিন্দু ঘুমিয়ে আছে অর্ণর কাঁধের উপর হেলে। অর্ণ বিন্দুকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে দৃঢ় পদক্ষেপে চলে যেতে যেতে গম্ভীর গলায় বলল, রুহিকে রুমে দিয়ে আয়। সাদি রুহিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাদি বলে, কি হয়েছে? আপনি এত ভালো গান করেন জানতাম না তো। আপনার আর কি কি গুণ আছে সাদ ভাই? সাদি চোখ মারল, বলল, আরও অনেক গুণ আছে জানু, আস্তে আস্তে দেখতে পাবি। ঘুমে চোখ ঢুলুঢুলু করছে রুহির। সাদি রুহির গা ঘেঁষে দাঁড়িয়ে দুষ্ট হেসে বলল, আয় কলিজা কোলে ওঠ, একদম আরামে নামিয়ে দিয়ে আসব। সাদির কথা শুনে রুহির ঘুমু ঘুমু আধবোজা চোখ জোড়া বড় হয়ে গেল। সাদির দিকে চোখ গরম করে তাকিয়ে হন হন করে হেঁটে গেল। কপালে ভাঁজ পড়ল সাদির, যাহ বাবা, সে এমন কি বলল যে মেয়েটা রেগে মেগেই চলে গেল। ঘুম ভেঙে ধীরে ধীরে চোখ মেলল মিথিলা। জানালার ফাঁক দিয়ে ভোরের আলো রুমে ছড়িয়ে পড়েছে। বিছানা থেকে উঠে বসতেই থমকে গেল সে। গায়ে সুতো পর্যন্ত নেই। হঠাৎই সবকিছু একঝলকে মনে পড়ে গেল তার। সে স্তব্ধ, চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপল। এটা কি করে ফেলল সে? ঘোরের মধ্যে করেছিল ঠিক, কিন্তু এটা তো সে চায়নি। সে তাড়াতাড়ি চাদর গায়ে জড়িয়ে উঠে দাঁড়াতেই ওয়াশরুমের দরজা খুলে গেল। গেসল করে তুর্য বেরিয়ে এলো, পরনে শুধু একটা ট্রাউজার। উন্মুক্ত ফর্সা বুকে শুধুই খামচির দাগ। মিথিলা এক পা পিছিয়ে গেল, তার চোখে যেন আগুন দেখেছে। চোখ রাগে টকটকে লাল। চিৎকার করে উঠল মিথিলা, তুই, তোর সাহস কি করে হলো এটা করার? আমি ঘরে ছিলাম তাও তুই? তুর্য যেন জানত এমন হবে, সে একটু শান্ত ভঙ্গিতে বলল, ঘরে থাকলেও সম্মতি তো দিয়েছিলে মিথিলা। আমি তো জোর করিনি। সিরিয়াস, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে পুনরায় বলে, দেখো মিথিলা, আগে যা হয়েছে হয়েছে, এবার সব কিছু ফেলে চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তোমাকে অনেক সুখে রাখব, প্রমিস। মিথিলা যেন বিস্ফোরিত হল। রাগে কাঁপতে কাঁপতে গলা চড়িয়ে বলল, তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? দেখা মিথিলা, মাথা গরম করবে না আমার। তুমি বোঝো না ভালোবাসি আমি তোমাকে। আর কত বছর অপেক্ষা করব? মায়ের শরীর দিন দিন খারাপ হচ্ছে, সে তার ছেলের বউ দেখতে চায়। এবার অন্তত মরিচিকা ছেড়ে বেরিয়ে এসো। মিথিলা হঠাৎ করেই হেসে উঠল, তুই কি ভাবিস আমি তোর চাকরানি নাকি? তোর মায়ের সেবা শুশ্রূষা আমার দায়িত্ব কেন হবে? হা হা, সত্যিই হাসালে। নিজের সুবিধায় আমাকে ব্যবহার করবি, আর আমি চুপ করে থাকব? ভুল ভাবছিস। তুর্য হতবাক হয়ে তাকিয়ে রইল। এ কাকে ভালোবাসল সে? এ তো হৃদয়হীন স্বার্থপর নিকৃষ্ট মনের মানুষ ছাড়া কিছুই নয়। তুর্য তবুও চুপ, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসে, সে চায় মিথিলা তাকে বুঝুক। তাই তো তুর্য নরম গলায় বলে ওঠে, এসব তুমি কি বলছো মিথিলা? সে আমার মা, তুমি ভালো করেই জানো পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই আমার। তুমি পুত্রবধূ হয়ে তার সেবা যত্ন করলে চাকরানি হয়ে যাবে। ওকে ফাইন, আমি কথা দিচ্ছি তার কোনো যত্ন তোমার করতে হবে না। আমি প্রয়োজন আরও লোক রাখব তার জন্য। ফ্রেশ হয়ে চলো বিয়ে করে ফেলি। বিয়ে করতে চাও আমাকে? তুমি দেখছি এখনও ভুলের রাজ্যে আছো। কি আছে তোমার? কেন বিয়ে করব তোমাকে? তোমার থেকে 1000 গুণ বেশি প্রপার্টি আছে অর্ণর, রানীর মতো থাকব আমি। তাছাড়া তোমাকে আমি আগেই বলেছি, তুমি আমার টিনেজার লাইফের ভালো লাগা ছিলে। এখন আর নেই। আমি তোমাকে ভালোবাসি না তুর্য, আমি ভালোবাসি অর্ণকে। বুঝেছ? আমি শুধু তার। তুর্যের মুখ থমকে গেল।
কিৎক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। সে ভেবেছিল মিথিলা বোধহয় এবার তার হয়েছে। গতরাতে মিথিলা নিজে থেকেই তুর্যকে উস্কে দিয়েছে, রেসপন্স করছে। কেন এবার তুর্য সহ্য করবে না কিছুতেই? আজ পর্যন্ত তুর্য কখনোই জোর করেনি কিংবা খারাপ আচরণ করেনি। এবার নিজেকে সামলাতে পারছে না সে। তুর্য মিথিলার গলা চেপে ধরে হিসহিসিয়ে বলল, অর্ণকে ভালোবাসিস? হুয়াই ডিড ইউ হ্যাভ সেক্স? কথা বল মিথিলা, তাহলে আবার আমাকে ধোকা দিলি কেন? কেন আবার আমার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স হলি? জবাব দে। মিথিলা জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল। ফুঁসে উঠে বলল, এটা তোমার দোষ। তুমি কেন আমার রুমে এসেছ? কেন আমার কাছে এসে আমাকে সিডিউস করেছ? তোমাকে ডেকেছি আমি। তুর্য তাচ্ছিল্যভাবে হাসল। এখান সব দোষ আমার হয়ে গেল। আচ্ছা এবার না হয় আমি ভুল করেছি। আগের বার, সেদিন তো তুমি প্রথম চেয়েছিলে। কেন? মিথিলা এবার বাঁকা হেসে বলে ওঠে। কেন সুখ পাওনি তুমি? কে আগে এসেছে কে পরে এসেছে, দিস ইজ নট আ সাবজেক্ট। শোনো তুর্য, দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ের মাঝে সেক্সুয়াল খুব সাধারণ বিষয়। তুমি নিজেও কিন্তু মজা লুটেছ। এখন আমার রুম থেকে বেরিয়ে যাও। আজকের পর থেকে যেন তোমার মুখটা না দেখি। তুর্যর মুখটা বিদ্বেষে কঠিন হয়ে উঠল। চোখে যেন একরাশ আগুন। এক মুহূর্তেই তার সমস্ত মোহ ভেঙে খান। নিচু গলায়, কিন্তু ছুরির মতো ধারালো কণ্ঠে সে বলল, নিজের উপর ঘৃণা লাগছে রীতিমতো। তোকে ভালোবেসেছিলাম। ঘৃণা লাগছে তোকে ছুঁয়েছিলাম বলে। তোর মতো একটা নিকৃষ্ট মেয়ের জন্য সবকিছু ফেলে ছুটে এসেছি এখানে। তোদের কাছে এসব কিছুই না, খেলনা। বল তো, আমার মতো আর কজনকে এভাবে ঠকিয়েছিস? মিথিলা ঠোঁট টিপে তীব্র ঠান্ডা গলায় বলল, এটা আমার পার্সোনাল ইস্যু। তুর্য, তোমাকে কে বলেছে নাক গলাতে? নিজের কাজ করো। আমার জীবন নিয়ে মন্তব্য করার কোনো অধিকার তোমার নেই। তুর্যর চোখের ভাষা যেন আগুন ছড়াচ্ছে। একসময় যে চোখে ছিল আকুলতা, ভালোবাসা, সেই চোখেই এখন ঘৃণার বিষ। মিথিলার কথায় যেন আরও একবার ছ্যাঁকা খেল সে। ঠোঁট কাঁপছে, ভেতরে জমে থাকা যন্ত্রণার বিস্ফোরণ ঘটল এবার। পার্সোনাল ইস্যু? তোকে মানুষ ভেবেছিলাম বলে তো নিজেকে নিয়ে আজ ঘৃণা হচ্ছে। ঘৃণা লাগছে নিজেরই ওপর। তোকে ভালোবেসেছিলাম, তোকে বিশ্বাস করেছিলাম, এমনকি তোকে ছুঁয়েছিলাম। ঘৃণার চূড়া ছুঁয়েছি আজ। তুই একটা নিকৃষ্ট মেয়ে, মিথিলা, যাকে ভালোবাসা বলে কিছুই স্পর্শ করে না। তোর কাছে শরীর আর সম্পর্কের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই ব্যবহার করেছিস আমার আবেগ, আমার বিশ্বাস, আমার ভালোবাসাকে, খেলেছিস সবকিছুর সঙ্গে। আই হেট ইউ, মিথিলা। আজ থেকে এই নামটা শুনলেও ঘৃণায় গা গুলিয়ে উঠবে আমার। আজকের পর থেকে মিথিলা নামে কেউ নেই আমার জন্য। তোর মতো মেয়ে ভালোবাসার যোগ্য না। আর যাকে পাওয়ার জন্য তুই এতটা নিচে নামলি, চরিত্র বিকিয়ে দিলি, জানিস, তাকেও তুই কোনোদিন পাবি না। সে অনেক আগেই অন্য কারো হয়ে গেছে। তুই আজীবন একা থাকবি, ভালোবাসাহীন, নিঃস্ব, পছন্দরা একা জীবন ধুকবি তুই। তোর জীবনে কেউ আসবে না, আর আসলেও তোর ভেতরের পচা গন্ধটা টের পেয়ে মুখ ফিরিয়ে নেবে। কারণ তুই কিছু না। তুই একটা ভুল, একটা নোংরা ভুল, যেটাকে আমি ভালোবেসে নিজের জীবনটা কলঙ্কিত করেছি। তুর্যর চোখ দুটো রাগে লাল। বুকের ভেতর হাহাকার আর ঘৃণা গর্জে উঠছে। তুর্য নিজের কথা শেষ করেই রুম থেকে গটগট করে বেরিয়ে গেল। মিথিলার অবশ্য এসব কথায় কোনো এফেক্ট পড়ল না। তুর্যর ঘৃণা তার কিছুই আসে যায় না। তার কানে শুধু বাজল অর্ণ তার হবে না, সে অন্য কারো। মিথিলা শরীরে জড়ানো চাদরটা শক্ত করে চেপে ধরে চিৎকার উঠে বলল, তুমি অন্য কারো হতে পারো না, অর্ণ। হতেই দেব না আমি। তুমি আমার, শুধু আমার। আমাদের মাঝে যে এসেছে, তাকে আমি মাটিতে গুঁড়িয়ে ফেলব। সকাল 7টা। রুমের জানালা আধা খোলা। পাতলা পর্দা দোল খাচ্ছে হালকা সাগর হাওয়ায়। সোনালি রোদ এসে ছুঁয়ে যাচ্ছে বিছানার সাদা চাদর। বিছানার একপাশে বিন্দু এখনও গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। গতকাল রাতে দেরিতে ঘুমানোর দরুন সকালে উঠতে দেরি হয়ে গেছে। এমনিতেই এখানে এসে নামাজ রোজা লাটে উঠেছে। বড্ড অনিয়ম হচ্ছে। সকালের উষ্ণ সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল বিন্দুর। ঘুমের ঘোরে পাশে হাত বাড়িয়ে হাতড়ে বুঝল বিছানা ফাঁকা। বিন্দু পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে দেখল রুমটা সম্পূর্ণ ফাঁকা। অর্ণর টিকিটাও নেই, অথচ আশেপাশে ছড়িয়ে আছে একটা চেনা ঘ্রাণ, ডিওর সোভাজের সেই উষ্ণ, পুরুষালী সৌরভ, যেটা বিন্দুর মনে গেঁথে গেছে অর্ণর সাথেই। বিন্দু হামি দিয়ে উঠে বিছানায় বসে। হঠাৎ ওয়াশরুমের দরজা পেরিয়ে রুমে ঢুকল অর্ণ,
ভেজা চুল পেছনে হাত দিয়ে ঠেলে রেখেছে, গায়ে ঢিলেঢালা হালকা ধূসর শার্ট, হাতা গুটানো, আর নিচে স্টোন ওয়াশড জিন্স, পায়ে সাদা স্নিকার্স। ঘাড়ের পাশে সেই পারফিউমের মৃদু গন্ধ এখনও লেগে আছে। বিন্দু অর্ণকে দেখেই তড়িঘড়ি করে বুকের ওড়নাটা শরীরে পেঁচিয়ে মাথায় ঘোমটা টেনে নিল। সে ভেবেছিল অর্ণ রুমে নেই। অর্ণর চোখে ঝিম ধরা বিন্দুর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, উঠে ফ্রেশ হয়ে সবকিছু প্যাকিং করে নাও। বিন্দু আস্তে আস্তে চোখ তুলে তাকিয়ে মৃদু গলায় বলল, আজকে কি চলে যাচ্ছি আমরা? অর্ণ পায়ের জুতার ফিতে বাঁধতে বাঁধতে গম্ভীর স্বরে শুধাল, অলরেডি 3 দিন নষ্ট হয়েছে আমার। প্যাক করে রাখো, শপিং শেষ করেই দেন ঢাকায় ব্যাক করব। নিজের বাক্যে টুকু শেষ করেই অর্ণ চলে গেল রুম ছেড়ে। রুমজুড়ে তখনও সেই ডিওর শোভাজ এর সুঘ্রাণ ভাসছে। বিন্দু চোখ কুঁচকে অর্ণর গমন পানে তাকিয়ে আছে। আসলেই লোকটা একটা গিরগিটি। রাতেও কি সুন্দর করে কথা বলল, আর এখন কণ্ঠে যেন ছুরি চালাচ্ছে। রাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে উঠল বিন্দু। না, লাগামহীন অর্ণর থেকে গম্ভীর অর্ণ ঢের ভালো। ওরা সবাই সুগন্ধা বিচ মার্কেটে এলো। সেখানে খুব ভালো খাবার পাওয়া যায়, যেগুলো সচরাচর অন্য কোথাও দেখা যায় না। খোলা আকাশের নিচে খেতে অন্যরকম এক অনুভূতি। মিষ্টান্ন, মাটির পাত্রে দই, সাগর পাড়ের ক্ষীর, স্থানীয়ভাবে তৈরি খাঁটি গরুর দুধের মিষ্টি, দই বা ক্ষীর খুবই কম মেলে ঢাকায় বা অন্য শহরে। রূপচাঁদা, লইট্টা, কোরাল, পোমফ্রেট, চিংড়ি ইত্যাদি মাছের ঝাল ভুনা, বারবিকিউ ও ফ্রাই। নারকেল দুধে চিংড়ি বা মাছের ঝোল। কক্সবাজারের একটি স্বাদবর্ধক খাবার যেখানে তাজা মাছ বা চিংড়ি রান্না হয় নারকেল দুধে। ওরা ঘুরে ঘুরে দেখছে যার যেটা ভালো লাগছে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে গেল শপিং করতে। রুহি আর বিন্দু ঘুরে ঘুরে দেখছে সাজ্জাদ রেজার জন্য, মীরার জন্য, ঝুমার জন্য, সারফারাজের জন্য বাদ পড়েনি মেহেদী এবং বৃষ্টিও। বৃষ্টির পা ভালো থাকলে ওদের ও নিয়ে আসা যেত, কতই না ভালো হতো। বিন্দু মেহেদীর জন্য একটা খুব সুন্দর ঘড়ি কিনেছে। বিন্দু চোরা চোখে চাইল অর্ণর দিকে। লোকটা 2 হাত দূরে দাঁড়িয়ে সাদির সঙ্গে কথা বলছে। তখন ফোন কানে চেপে অভি এসে দাঁড়াল সেখানে, চোখে মুখে চিন্তার রেখা। অর্ণ গম্ভীর গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? ফিলিং রেস্টলেস? তখন থেকে দেখছি ছোটাছুটি করছিস। অভি হতাশ গলায় বলল, তুর্য চলে গেছে, আমাদের একসঙ্গে লন্ডন ফেরার কথা ছিল। অথচ ও একাই ব্যাক করল। হঠাৎ এমন করল কেন? যেখানে আমরা একটু পর সবাই বেরিয়ে পড়ব। মারিদের কথা শুনে অভি বলে, বুঝতে পারছি না, মিথিলাকে ও রুমে পাইনি। নিশ্চয়ই ওদের মধ্যে কিছু হয়েছে, তাই তুর্য লন্ডন ফিরে গিয়েছে। বাই দা ওয়ে, আমরা বেরোচ্ছি কখন? অর্ণ হাতে ঘড়ির কাঁটায় বুনো দৃষ্টি বুলিয়ে বলল, ঘণ্টা খানিকের মধ্যেই। অভি কিছু আর বলে না। সেও আগামী কাল চলে যাবে লন্ডন, যদিও আরও কিছুদিন পর যাওয়ার কথা ছিল। তুর্য এভাবে না বলে চলে গেছে, নিশ্চিত সিরিয়াস কিছু ঘটেছে। অনেক কাছের বন্ধু তুর্য। রুহি কিছু ঝিনুকের মালা হাবিজাবি নেড়েচেড়ে দেখছে। যেটা ভালো লাগছে নিচ্ছে। অর্ণ এসে রুহির পাশে দাঁড়িয়ে গম্ভীর গলায় শুধাল, চড়ুই কই? এখনো হয়নি তোদের? রুহি আশেপাশে চোখ বুলিয়ে খুঁজল, কিন্তু বিন্দুর টিকিটাও নেই কোথাও। কেনাকাটা করাই এতটাই ব্যস্ত ছিল বিন্দুর দিকে খেয়াল করেনি। রুহি আশেপাশে তাকিয়ে বলল, এখানেই তো ছিল। আছে হয়তো আশেপাশে। চারপাশে অনেক খোঁজাখুঁজির পরও বিন্দুর কোনো খোঁজ মিলল না। শুরুতে সবাই ভাবল হয়তো সে কোনো দোকানে ঢুকে পড়েছে, কিংবা একা একটু দূরে চলে গেছে। কিন্তু সময় যত গড়াতে লাগল, ততই আশঙ্কা গাঢ় হয়ে উঠল। প্রায় 2 ঘণ্টা চলে গেল, একসময় পুরো পরিবেশটা বদলে গেল। স্বাভাবিক কোলাহল মুছে গিয়ে অদ্ভুত একটা অস্থিরতা ছেয়ে বসল ওদের চারপাশে। অভি, মারিদ, সাদি, অর্ণ, রুহি সবার চোখে মুখে ছাপ পড়ল উদ্বেগের। অর্ণর ঘামাক্ত কপাল, তীব্র দুশ্চিন্তায় কুঁচকে যাওয়া ভ্রু, আর ব্যাকুল কণ্ঠে এক দোকান থেকে আরেক দোকানে ছুটে বেরানো। যেন পুরো মার্কেটটা ওরা উল্টে ফেলার পণ নিয়েছে। কিন্তু তবুও বিন্দু নেই, কোনো সাড়া নেই, কোনো চিহ্নও নেই। এই হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া আর দীর্ঘ সময় পরেও না পাওয়াটাই আতঙ্কের জন্ম দিল। কে যেন ওদের বুকের ভেতর একটা অজানা শঙ্কার বিষ ঢেলে দিল। বিন্দু হারিয়ে যাওয়ার ভাবনাটা আর মজার বা সাধারণ কিছু মনে হল না, এটা এখন একেবারে ভয়ের রূপ নিল। অর্ণ একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল। মুহূর্তেই 2 হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরল সে। চোখে রাগ, ভয় আর অসহায়তা সব মিশে আছে। নিঃশ্বাস ভারী,
গলার কাছে যেন কিছু আটকে আছে। চোয়াল শক্ত, চোখ দুটো লালচে হয়ে উঠেছে ঘনীভূত আতঙ্কে। বাকিরা সবাই দাঁড়িয়ে আছে, রুহি কাঁদছে থেকে থেকে। দূর থেকে সবটাই খেয়াল করল 12-13 বছরের একটা ছেলে, সে এগিয়ে এসে দাঁড়ালো ওদের পাশে। জিজ্ঞেস করল, আপনারা কি কাউকে খুঁজছেন স্যার? অর্ণ তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। এক ঝটকায় দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে, কালো রঙের ড্রেস পরা। আপনি কি দেখেছেন ওকে? কোথাও গেছে? ছেলেটি সম্মতি দিয়ে বলল, আমি ওই দোকানে কাজ করি। হ্যাঁ, আমি দেখেছি তাকে। আমি ওই দোকানে কাজ করি। হ্যাঁ, আমি দেখেছি তাকে। ছেলেটার কথা শুনে সকলের মনে আশার আলো জ্বলে উঠল। অর্ণ বলে উঠল, কোথায়, কখন দেখেছ? রুহি আর বিন্দু এ দোকান থেকে ও দোকান ঘুরে ঘুরে দেখছে। পছন্দ হলেই নিয়ে নিচ্ছে। চারদিকে এত বাহারি রঙের জিনিসপত্র দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে বিন্দুর। সে এর আগে কখনোই এত এত জাঁকজমকপূর্ণ বাজার দেখেনি। ইস, রুহি রে, আমার তো ইচ্ছে সবকিছু বস্তা ভরে নিয়ে যাই। বিন্দুর কথা শুনে রুহি হাসে। তোর জামাইকে গিয়ে শুধু কথাটা বল, দেখবি কক্সবাজারটাই উঠিয়ে নিয়ে যাবে। বিন্দু এই কথা বলার রিস্ক নিল না ভুল করেও। তাছাড়া বিন্দুর ভালো লাগছে ঠিকই, কিন্তু অতিরিক্ত কিছুই নিচ্ছে না। স্বামীর টানা বাঁচানোর জন্য নয়, অপচয় পছন্দ নয়। আচ্ছা, লোকটি কি তার ওপর রেগে আছে? অর্ণ বিন্দুর হাত ধরে ধরে হাঁটায় বিন্দু মিনমিনে গলায় বলে, কর্নেল সাহেব, হাতটা ছাড়ুন প্লিজ। এভাবে হাত ধরে রাখলে কেনাকাটা করব কিভাবে? অর্ণ কপাল টানটান করে গম্ভীর গলায় শুধাল, কেনাকাটা করার জন্য হাত প্রয়োজন হয় না। ভিড় দেখছ না? বিন্দু ঠোঁট উল্টে বলে, আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? ছাড়ুন না প্লিজ। বিন্দুর কথা শেষ হতেই অর্ণর ফোনটা কম্পন দিয়ে বেজে উঠল। অর্ণ পকেট হাতড়ে ফোনখানা বের করে বিন্দুর দিকে এক পলক তাকিয়ে ভারী গলায় বলল, আই গোয়িং টু আনসার দা ফোন। এখানেই থেকো, পাকনামি করে কোথাও যেও না। বিন্দু ঘাড় নেড়ে ভদ্র বাচ্চার ন্যায় সম্মতি দিল, সে কোথাও নড়বে না। তখনকার কথা মনে করে মুচকি হাসল বিন্দু। রুহি কিছু ঝিনুকের সামগ্রী কিনছে। হঠাৎ বিন্দুর চোখে পড়ল এক রঙিন চুড়ির দোকানে। ছোট্ট একটা দোকান, কাঠের শেলফে সাজানো বাহারি কাচের চুড়ি। লাল, সবুজ, নীল, সোনালি, রূপালি। আলোয় ঝলমল করে উঠছে এক একটা চুড়ি। বিন্দুর চোখে এক রকমের শিহরণ জাগল। সে এগিয়ে গেল দোকানের দিকে। দোকানদার ছোট্ট একটি যুবক, হাসিমুখ। দোকান জুড়ে হালকা আতর গন্ধ। সামনে আয়না, পাশে সাজানো চুড়ির বাক্স। বিন্দু একজোড়া হালকা নীল কাচের চুড়ি হাতে নিয়ে দেখে আঙুলে পরেই নিজের হাতে তাকিয়ে মুচকি হাসে। এক্সকিউজ মি আপু, একটু সাহায্য করবেন প্লিজ? পিছন থেকে এক চঞ্চল, অস্থির কণ্ঠ। বিন্দু চমকে তাকায়। এক যুবক, বয়স আনুমানিক 25-26, মুখে ঘাম, চোখে অসহায়তা। বিন্দু আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল লোকটা কি তাকেই ডাকল কিনা। ছেলেটা পুনরায় বলল, আপনাকেই বলছি আপু, প্লিজ একটু সাহায্য করুন। বিন্দু অবাক হয়েই বলে ওঠে, আমি তো আপনাকে চিনিও না, জানিও না। কিভাবে সাহায্য করব? লোকটি অসহায় গলাতেই বলল, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে কোনো মেয়ে নেই, কাউকে খুঁজে পাচ্ছি না। একটু সাহায্য করুন প্লিজ। খুব বিপদে পড়েছি। ছেলেটির গলার কণ্ঠ কাঁপছে, মুখটা যেন কান্নায় ভেঙে পড়বে। বিন্দুর মুখে দ্বিধা, কপালে ভাঁজ পড়ে। তারপর নরম স্বরে জিজ্ঞেস করে, আপনার মা কোথায়? কি হয়েছে তার? ওই যে গাড়ির ভেতরে, অনেকক্ষণ ধরেই কষ্ট পাচ্ছেন। কেউ সাহায্য করতে চায় না। আপনি যদি শুধু একটু দেখে আসেন। ছেলেটি ইশারা করে দোকানের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা কালো রঙের ছবির দিকে। বিন্দুর মনটা কেমন যেন নরম হয়ে আসে। বিন্দু চুড়িগুলোর দিকে একবার তাকিয়ে গাড়ির দিকে তাকায়। অজ্ঞাত ব্যক্তির জন্য মায়া জাগে মনে। তবুও মনে সংশয় নিয়ে দাঁড়িয়ে রইল বিন্দু। ছেলেটা বোধহয় বুঝল বিন্দুর ভাবনা, সে এবার বলে, বেশি সময় লাগবে না আপু, আশেপাশের কোনো মেয়ে দেখছি না, তাই আপনাকে বললাম। একটু কষ্ট করে দেখুন না প্লিজ। বিন্দু দ্বিধা দ্বন্দ্ব পায়, গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িটির দরজা বন্ধ। বিন্দু কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনার মা কি ভেতরে? কিন্তু দরজা তো। ছেলেটির মুখে এখন আর কোনো অসহায়ত্ব নেই। সেখানে শুধু কঠোরতা, দৃঢ়তা, আর একটা অদ্ভুত অন্ধকার। সে হঠাৎ করে জোরে ধাক্কা দিয়ে বিন্দুকে গাড়ির দরজা খুলে ভেতরে ঠেলে দেয়। বিন্দু সেই মুহূর্তে কিছু বুঝে ওঠে না।
মস্তিষ্ক সক্রিয় হতেই বোকা বিন্দু বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। আরে আরে, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি কিন্তু চিৎকার করব। বিন্দুর চিৎকার বাতাসে ভেসে যায়, কিন্তু আশেপাশে কেউ কিছু বুঝতেই পারল না। গাড়ির দরজা ধাপ করে বন্ধ হয়ে যায়। কি সুন্দর কৌশল অবলম্বন করা হলো বোকা রমণীকে উধাও করতে। বাইরে সূর্য এখনও সোনালি আলো ছড়াচ্ছে, সমুদ্রের ঢেউ ছুটছে তেমনি ছন্দে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝে হারিয়ে গেল একটা নিরাপরাধ মেয়ে, বিবেক আর বিশ্বাসের ফাঁদে পা দিয়ে। দোকানি ছেলেটির মুখ থেকে সবটা শুনে স্তব্ধ বাকরুদ্ধ হয়ে বসে রইল সবাই। ভাইয়ের হাতে চড় খেয়ে রুহি গালে হাত দিয়ে গুন গুন করে কাঁদছে। অর্ণ অতি গম্ভীর মুখে চুল খামচে ধরে বসে আছে। সাদি রুহির কান্নারত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল, রুহির দিক থেকে চোখ সরিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই কথাগুলো আগে কেন বললে না? যাই হোক, তুমি তো বলেছিলে একটা কালো গাড়ি ওকে নিয়ে গেছে, সেটা কোন দিকে গেছে? ছেলেটা একটু ভয়ে ভয়ে বলল, ক্ষমা করবেন স্যার, আমি শুধু মেইন সড়কে উঠতে দেখছিলাম। দোকান মালিক ডাক দেওয়ায় আর দেখতে পারেনি। আপুটা একা এসেছিল, আমাদের দোকান থেকে চুড়ি কিনছিল। আপনারাই যে তার গার্ডিয়ান সেটা তো জানতাম না। আসলে কাউকে বলায় যদি আমি কোনো ঝামেলায় পড়ে যাই সেই জন্য। ছেলেটার কথা সম্পন্ন করার পূর্বেই অর্ণ থমথমে বজ্রগম্ভীর গলায় বলল, গাড়িটির নাম্বারটা বলতে পারবে? ছেলেটা একটু ভাবার ভঙ্গিকে বলল, হ্যাঁ স্যার, ঢাকা মেট্রো 13-9999। আচ্ছা অর্ণ, এটা কারা করেছে বলে মনে হচ্ছে তোর? সাদির কথা শুনে অভি ও সায় দিয়ে বলল, বিন্দুর মতো একটি সহজ সরল মেয়েকে কিডন্যাপ করবেই বা কেন? অর্ণ উঠে দাঁড়াল, ভয়ঙ্কর শীতল গলায় বলল, খান বাড়িতে কবর খুঁড়ে রাখো অভি, আমার কলিজার হাত দেয়ার পরিমাণ আইসোয়ার নিশ্চিত ভয়ঙ্কর মৃত্যু। অভি সহ সবাই চমকায় থমকায় অর্ণর কথা শুনে। কি বলে গেল অর্ণ? অর্ণ গাড়ির ড্রাইভিং সিটে বসে চাবি দিয়ে লক খুলতে খুলতে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে আওড়াল, ওই ফুলের পুষ্পস্নিগ্ধ দেহে যদি চুল পরিমাণ কলঙ্ক লাগে, আমি তোকে ক্ষমা করব না, চড়ুই। বিন্দু নিখোঁজ। এই কথাটা কানে আসতেই মেহেদির বুকের ভেতরটা ধসে পড়ে। ফোনটা হাতে নিয়ে কাঁপতে থাকা আঙুলে বারবার স্ক্রুল করে, বারবার পড়ে সেই বার্তা। মাতৃ বিষয়টি নিশ্চিত করে রুহি। সে কি কান্না মেয়েটির! মেহেদি চাচার সাথে অফিসে যাবার জন্য কেবলমাত্র রেডি হয়েছে। আলম সাহেব হেহেদিকে অফিসে রেখে কোথাও যাবেন বলেছেন। হঠাৎ এমন একটি সংবাদে থমকে গেছে মেহেদির পৃথিবী। তার চোখে ভেসে ওঠে বিন্দুর মুখ। সেই মুখ, যে মুখটা সে দেখতে চায় না, ভুলতে চায়, তবু প্রতিদিন অজান্তেই চোখে ভাসে। মেহেদি হাতের ফাইলটি ফেলে রেখে হন্তদন্ত করে রুম থেকে বেরোয়। খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখছেন মাছুমা বেগম এবং মনোয়ারা বেগম। ছেলেটাকে না খেয়ে চলে যেতে দেখে পিছু ডাকে মনোয়ারা বেগম, এই বাবু, না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে তারপর বের হ। মায়ের ডাকে দাঁড়িয়ে পড়ে মেহেদি, কিছুটা অস্থির গলায় বলে, খাবার সময় নেই মা, চাচাকে বইল আজকে আমি আর অফিসে যেতে পারবো না। বিন্দু কিডন্যাপ হয়েছে, আমি কক্সবাজারে যাচ্ছি, কখন ফিরব বলতে পারছি না। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল বৃষ্টি। বিন্দু কিডন্যাপ হয়েছে শুধু থমকায়। ক্রাচে ভর দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে অস্থির কণ্ঠে বলল, কি? বিন্দু কিডন্যাপ হয়েছে? কখন হলো? সকালেও তো কথা বলল আমার সাথে। আমিও যাব, আমাকেও তোর সঙ্গে নিয়ে চল প্লিজ। তাড়াহুড়া করে দাঁড়াতে গিয়ে বৃষ্টি নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই মেহেদি ছুটে এসে ধরে ফেলল। ধমক দিয়ে বলল, কি করছিস? এখনই তো পড়ে যেতিস। তোকে নিচে আসতে কে বলছে? বৃষ্টি মেহেদির কথা পাত্তা দিল না। এমনিতেই ওদের মধ্যে তেমন একটা কথা হয় না। বৃষ্টি নিজেকে ছাড়িয়ে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, আমি যাব, আমাকেও নিয়ে চল। চোখ টলমল করে উঠল বৃষ্টির। বিন্দুর নিখোঁজ হওয়ার খবরটা শুনে বুকের ভেতর হঠাৎই অস্থিরতা খেলে গেল। মেহেদির চেতনায় যেন ঝড় উঠল। অদ্ভুত এক কষ্ট, বুকের মাঝে জমে থাকা দীর্ঘশ্বাস যেন হঠাৎ জেগে উঠেছে। বৃষ্টির চোখের জল দেখে মেহেদির ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। কি এক জটিল ফাঁসে আটকে গেছে সে। আজকাল মেয়েটির কষ্ট একদম দেখতে পারে না। কেন? কই আগে ও তো কত কেঁদেছে বৃষ্টি। তখন তো এমন লাগেনি। নিজের ওপর নিজেই বিরক্ত হয় ছেলেটি। কি হচ্ছে তার? আর বিন্দু ছিল মেহেদির একতরফা ভালোবাসার নাম। যেই ভালোবাসার কথা বিন্দু কোনোদিন জানতেই পারবে না। না মেহেদি জানতে দিবে।
জানার সুযোগও দিবে না। বিন্দুর তো এখন আরেকজনের, এক কর্নেলের ঘরণী সে সারা জীবন বন্ধু হয়েই থাকতে চায় ব্যাস। না এখন আর হয়তো ভালোবাসা নাই, দাবি নেই। কিন্তু আজ যখন শুনল বিন্দু নিখোঁজ, তখন বুকের গভীরে কোথা থেকে যেন এক বিষণ্ণ ঢেউ আছড়ে পড়ল। নিজেকেই প্রশ্ন করল মেহেদী, এ কষ্ট কি ভালোবাসার? না, ভালোবাসা বলে কিছু আর অবশিষ্ট আছে বলে মনে হয় না। দাবি তো নেই, তবুও কেন মনটা এইভাবে ছটফট করে উঠছে? মেহেদী দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, বৃষ্টি মেহেদীর পরনের শার্টখানা পেটের কাছ থেকে খামচে ধরে। মেয়েটির মুখটা কাদা ভেজা শিশুর মতো ক্লান্ত আর উদ্বিগ্ন। তার আঙুলগুলো শক্ত করে মেহেদীর শার্ট খামচে ধরেছে, যেন এটাই শেষ ভরসা। আমাকে রেখে যাবি না, কাপা কণ্ঠে বলল বৃষ্টি। চোখে ভাসছে ভয়, হতাশা আর একরাশ অদৃশ্য ব্যথা। মেহেদী একটু থমকে দাঁড়ায়, চোখে ক্লান্তি, মুখে চাপা বিস্ময়। সে নিজেকে সামলে বৃষ্টির চোখে চোখ রেখে বলে, শান্ত হ, একটু বোঝার চেষ্টা কর। এই অবস্থায় তুই গিয়ে কি করবি? উল্টা নিজের বিপদ বাড়াবি। আমি যাচ্ছি তো, পরিস্থিতিটা দেখে আসি। আর চিন্তা করিস না, তোদের ফুলের কিছু হবে না। তার কর্নেল সাহেব আছে না। বৃষ্টি তবুও ছাড়ে না, তার হাতের চাপ একটু শক্ত হল। ও তো কিছু বুঝি না আমি যাব, আমাকে নিয়ে চল, আমি এখন হাঁটতে পারি। আমি বিন্দুর কাছে যাব। মেহেদী বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, ক্রাচ নিয়ে হাঁটিস? তুই গিয়ে জঙ্গলে জঙ্গলে খুঁজবি ওকে। মেহেদীর শার্টের উপর বৃষ্টির হাতটা আলগা হয়ে গেল। সঙ্গে সঙ্গেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মসৃণ গালদয় ভিজিয়ে। আজ যদি তার পাটা ঠিক থাকত, বিন্দুর পাশে থাকতে পারত। কি খারাপ কপাল, সব বিপদ একসঙ্গেই আসতে হল। মেহেদী দেখল মেয়েটার ভেজা চোখ। মেহেদী অবচেতনেই ঝুঁকে গিয়ে বৃষ্টির কপালে একটা হালকা চুমু খেয়ে নেয়। অভ্যাসে নয়, প্রেমে নয়, শুধু এক ধরনের দায়িত্ব আর দুঃসহ আবেগে মোড়া এক মুহূর্তের আত্মসমর্পণ। এমন অপ্রত্যাশিত কাণ্ডে বৃষ্টি চমকে উঠল। চুমুর পর মুহূর্তেই যেন সময় থেমে গেল। নিজের কাজে নিজেই থমকায় মেহেদী। এটা সে কি করে ফেলল? অপ্রস্তুত হয়ে পড়ে মেহেদী, এলোমেলো দৃষ্টি ফেলে বলে, কান্নাকাটি করিস না, আমি আছি তো, সব আপডেট দিব। বলেই দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল মেহেদী। এক মুহূর্তেরও দেরি করল না, যেন নিজের ভেতর জমে থাকা কিছু থেকে পালাতে চাইল। বৃষ্টি থেমে রইল, চোখে বিস্ময়, ঠোঁটে এক টুকরো না বলা কিছু আটকে আছে। কিন্তু সবচেয়ে বেশি যা বলছিল, তা ছিল তার চোখ, একটা চাপা প্রশ্ন যেন থমকে ঝুলে রইল দৃষ্টির কোণে। এই কি ছিল শুধুই শান্ত করার স্পর্শ? নাকি কিছু অতল, অস্বীকার করা যায় না এমন কিছু? শ্বাস আটকে এলো বৃষ্টির, ভেতরের কোথাও যেন নরম কিছু গলে যেতে লাগল। চোখ আবার ভিজে উঠল, এইবার শুধু উদ্বেগে নয়, একটা অজানা টানার ভেতরের কাঁপুনিতে। একটি চেয়ারে জ্ঞানহারা অবস্থায় বসে আছে বিন্দু। মাথাটা ঢলে পড়ে আছে চেয়ারের হাতলে। অচেতন বিন্দুর সামনে দাঁড়িয়ে আছে দুইটা মেয়ে এবং দুইটা ছেলে। একটি মেয়ে বিন্দুর দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, এটাকে কি দিয়েছিস? এটার এখনও জ্ঞান ফিরেছে না কেন? একটি ছেলে সঙ্গে সঙ্গেই বলে ওঠে, ক্লোরোফর্মও দিয়েছিলাম ম্যাম। মেয়েটি বেশ চিল্লাচিল্লি করছিল। দ্বিতীয় মেয়েটি বলল, পানি মারো, এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে। ওর জন্য আর 1 মিনিটও টাইম নেই আমার। আদেশ পেতেই ছেলেটি বিন্দুর গায়ে এক জগ পানি ছুঁড়ে মারে। ঠান্ডা পানির ছিটা চোখে মুখে পড়তেই নড়েছে উঠল বিন্দু। টিপটিপ করে চোখ মেলে তাকাল। দৃষ্টি এবং মস্তিষ্ক দুটোই শূন্য। আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল এক পরিচিত মুখ। বিস্মিত বিন্দুর কণ্ঠ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মিথিলা আপু। মিথিলা বাঁকা হেসে বলে ওঠে, কেন অন্য কাউকে এক্সপেক্ট করেছিলি? ভেবেছিলি ভালোবেসে তোকে আদর করতে নিয়ে যাচ্ছে এরা? বিন্দু হতভম্ব। মিথিলার কথা শুনে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। পাশের মেয়েটিকে চিনতে তার একটুও কষ্ট হল না। প্রণালী, যার সঙ্গে গ্রামে বিয়ে বাড়িতে মিথিলার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু এরা তাকে এভাবে কিডন্যাপ করে নিয়ে এলো কেন, তা কিছুতেই বুঝে উঠতে পারল না বিন্দু। সে চারপাশে তাকাল। নির্জন পরিবেশ, কোথাও কোনো জন্মানবের সারা শব্দ নেই। হাওয়ার মধ্যে একটা অদ্ভুত গা ছমছমে শব্দ বয়ে চলেছে। অচেনা পরিবেশ, অপরিচিত মুখ, আর মিথিলার এই ভয়ঙ্কর রূপ। সবকিছু মিলিয়ে বিন্দুর বুকের ভেতর একটা অজানা আতঙ্ক জমে উঠতে লাগল। বিন্দু হতবাক গলায় বলল, এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? এভাবে তুলে আনার মানেই বাকি? তোর মতো ছোট লোকের বাচ্চার কাছে আমি কৈফিয়ত দিব ভাবলি কি করে?
মিথিলার কথা শুনে বিন্দু অবাক হল না, মিথিলার ব্যবহার সম্পর্কে অবগত সে। শুধু ভয় হচ্ছে। মিথিলার কথার পিষ্টে প্রণালী বলে ওঠে, এই মেয়েটির মধ্যে অন্য কি দেখল বলো তো? তোমার কাছে এই মেয়েটি তো একদমই নগণ্য। এই মেয়ে কি দেখিয়ে বশ করেছ লেফটেন্যান্ট কর্নেলকে? বিন্দু হতভম্ব চোখে তাকিয়ে আছে। মিথিলা নাক সিটকায়। কালির মতো শরীরটা ছাড়া আর কি আছে ওর? নিশ্চয়ই বিয়ের আগে বেড গরম করে দিয়েছে। অথচ অন্য আমার অফার রিজেক্ট করে দিয়ে সাধু সাজল। মিথিলার কথা শুনে বিন্দুর কানটা ঘৃণায় বিষিয়ে উঠল। সে প্রতিবাদ করে বলে উঠল, ছি, এসব আপনি কি বলছেন আপু? সে আপনার ভাই হয় না। আমাকে ছাড়ুন বলছি। আহ! বিন্দুর কথা শেষ হতে না হতেই একটি সপাট চর এসে বাজল তার নরম গালে। বুঝে ওঠার আগেই আরও দুটি চর পড়ল পরপর, একদম জোরে, নিষ্ঠুরভাবে। মেয়েলি হাতে তবু সে চরের শক্তিতে বিন্দুর মুখ ঘুরে গেল একপাশে। জ্বালা করে উঠল গাল দুটো, চোখের কোণ ভিজে উঠল মুহূর্তেই। ডুকরে কেঁদে উঠল মেয়েটি, আঘাতের তীব্রতা আর অপমানে গলা রুদ্ধ হয়ে এল। ঠোঁটের কোণ দাঁতের সঙ্গে লেগে ফেটে গেছে। সেখানে থেকে টুপটাপ করে রক্ত ঝরছে। কিছু বুঝে ওঠার আগেই মিথিলার এলোপাথারি চর থাপ্পড়ে বিন্দু ছিটকে পড়ে গেল চেয়ার থেকে। শক্ত মেঝেতে পড়তেই কপালের ডান পাশটা ফুলে উঠল মুহূর্তেই। পাথরের মতো শক্ত ফ্লোরে ধাক্কা খাওয়া জায়গাটায় চরম যন্ত্রণা ছড়িয়ে পড়ল পুরো মাথায়। মুখ থুবড়ে পড়ে রইল বিন্দু, শরীর থরথর করছে। কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা যেন আরও ভেঙে দিচ্ছে তাকে ভিতর থেকে। চারপাশে কেবল নিস্তব্ধতা। এই নীরবতার ভেতরেও যেন আতঙ্কের একটা কর্কশ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে বারবার। হঠাৎ এমন আক্রমণে মুখ থুবড়ে পড়ে বিন্দু। প্রণালী মিথিলাকে টেনে সরিয়ে নিল। কি করছো? মরে যাবে তো? মিথিলা রাগে ক্ষোভে ফুঁসছে। মরে যাক, ওর জন্য আমি অর্ণকে পাইনি। আমি অর্ণকে না পেলে ওকে ও পেতে দিব না। আজকে এখানেই দাফন করে দিয়ে যাব এটাকে। মিথিলার কথা শুনে চমকে উঠল বিন্দু। আঙুল ছুঁয়ে দিল ঠোঁটের কাটাস্থানে, আঙুলের ডগায় লোহিত রক্তকণিকা। বিন্দু কাপা কাপা গলায় বলে, আমার কর্নেল সাহেব আপনাকে ছাড়বে না। সে আসবে দেখেন। সে আসবে আমাকে বাঁচাতে। সে আসলে এর থেকেও বেশি যন্ত্রণা দিবে আপনাকে। বিন্দুর এই বড় বড় কথা সহ্য হল না মিথিলার। সে এলোমেলো হিজাবের ওপর থেকে বিন্দুর চুলের মুঠি ধরে বলল, তার আগেই তোকে মেরে এখানে পুঁতে দিয়ে চলে যাব। তোর কর্নেল সাহেব আমার কিচ্ছু করতে পারবে না। বিন্দু ব্যথায় ককিয়ে উঠে বলল, আপনি এটা করতে পারেন না। আমার কিছু হলে সে আপনাকে শেষ করে দেবে। মিথিলা বিন্দুর চুলের মুঠি ঝাড়া মেরে ছেড়ে দিয়ে বলল, অনেক বিশ্বাস তোর কর্নেল সাহেবের ওপর। তুই জানিস তুই এখন কোথায় আছিস? ও এখানে আসতে আসতে তুই ছাই হয়ে ধুলোয় মিলিয়ে যাবি। কথায় তাল মেলায় প্রণালী। যা করার তাড়াতাড়ি করতে হবে মিথিলা, সন্ধ্যার ভেতরে এখান থেকে বেরতে হবে। মিথিলা বাঁকা চোখে তাকিয়ে বলে, আমি ওর বিশ্বাস গুড়িয়ে দিতে চাই। চিন্তা করো না, সময়ের আগেই বেরিয়ে পড়ব। এটাকে এখানে আটকে রাখো, এক ফোঁটা পানিও দিবে না। এখানে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনতে থাক, দেখ তোর কর্নেল সাহেব আদৌ আসে কিনা। মিথিলা আর প্রণালী বেরিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে পড়ল। বিন্দু বাকরুদ্ধ হয়ে বসে রইল মেঝেতে। অসহায় হয়ে কাঁদে। সে জানে না তাকে কোথায় নিয়ে এসেছে এরা। এই জায়গার নির্জনতা, আতঙ্ক আর নিঃসঙ্গতা যেন তাকে বলে দিচ্ছে, এখান থেকে সহজে ফেরা যাবে না। বিন্দুর মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আদৌ কি কর্নেল সাহেব তাকে খুঁজে পাবে? সেই মানুষটি, যে সবসময় তাকে আশ্রয় দিয়েছে, সে কি জানতে পারবে কোথায় হারিয়ে গেল বিন্দু? বিন্দুর চোখ জলে ভরে ওঠে। তাহলে কি আর দেখা হবে না আপনজনের সঙ্গে? সংসার গরবে না সে, ওই অপ্রিয়, হনুমান মুখ লোকটার সঙ্গে, যাকে নিয়ে হঠাৎ করেই স্বপ্ন দেখা শুরু করল। অদ্ভুত এক ভালোবাসায় বাধা পড়ে যাচ্ছিল। এইসব ভাবতে ভাবতেই বিন্দু হু হু করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ যেন ওই ঘরের চার দেয়ালে বেদনার মতো প্রতিধ্বনিত হতে লাগল বারবার। বিন্দু কাঁদতে কাঁদতে বলল, আপনি কোথায় কর্নেল সাহেব? আপনার চরুই ভয় পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। কক্সবাজার উত্তাল, আকাশ মেঘলা, বাতাসে এক ধরনের চাপা হাহাকার। সমুদ্র যেন কেমন রুক্ষ হয়ে উঠেছে আজ। প্রতিটি ঢেউ আছড়ে পড়ছে অতৃপ্ত এক ক্ষোভ নিয়ে। বিন্দু কিডন্যাপ হয়েছে শুনেই মীরা আর সাজ্জাদ রেজা ছুটে এসেছে কক্সবাজারে। মেহেদী আগেই উপস্থিত হয়েছে সেখানে। দিনভর ছুটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সকাল ফুরিয়ে বিকেল গড়িয়ে পড়ল ধরিত্রী।
এক বিরাট অসীম বিস্তৃত জঙ্গল, যতদূর চোখ যায় শুধু সবুজের রাজত্ব। উঁচু নিচু পাহাড়, ঘন বন, কুয়াশায় ঢাকা গাছের মাথা সূর্যের আলো ছায়া ফেলে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ। ঘন সবুজের গভীর জঙ্গলে সকাল এখনো নামেনি ঠিকভাবে। কুয়াশায় ঢাকা চারপাশ, পাখিদের ডাক যেন থেমে গেছে। নীরব, স্নায়ু টানটান পরিবেশ। হঠাৎই জঙ্গলের নীরবতা ছিঁড়ে গর্জন করে ওঠে হাজার হাজার ইঞ্জিনের শব্দ। দূরের গিরিপথ বেয়ে নেমে আসছে অসংখ্য গাড়ি, মিলিটারি কনভয়, সাজোয়া যান, পুলিশ ভ্যান, কমান্ডো বাহিনীর ট্রাক। পাহাড় বেয়ে উঠে আসছে শত শত সাজোয়া বাহন, গর্জন করছে মিলিটারি ট্রাক, অস্ত্রধারী পুলিশ ও সেনাবাহিনী ছড়িয়ে পড়ছে ছাঘেরা পথে। আর্মি ইউনিটগুলো পয়েন্ট অনুযায়ী ছড়িয়ে পড়ছে, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, চোখে দৃঢ়তা। উপরে মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে দুটো বিশাল হেলিকপ্টার, একটির পেট খোলা, তার থেকে ধাপে ধাপে নামছে বিশেষ বাহিনী। আর একটি হেলিকপ্টার উড়ে চলেছে সামনে, যেন পথ নির্দেশ করছে। বনের বুক চিরে তৈরি হচ্ছে এক যুদ্ধভূমি, এক অনিবার্য অভিযান শুরু হয়েছে। ফ্লোর আর্মি হেলিকপ্টার মাটির খুব কাছ দিয়ে চক্কর দিচ্ছে জঙ্গলের উপর। হেলিকপ্টারের নিচে হ্যামার ভর্তি সেনাবাহিনী, প্রত্যেকের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, সবার চোখ রেডার স্ক্রিনে। গাছের পাতার আড়ালে থাকা গাড়ির হিট সিগন্যাল শনাক্ত হয়েছে। 1 ঘন্টার মাথায় পুরো কক্সবাজার জেলাকে লকডাউন করা হয়। ড্রোন উড়ছে সমুদ্রের উপরে, সিগন্যাল ট্র্যাকিং হচ্ছে মোবাইল টাওয়ারে। সাইবার ইউনিট ঢুকে গেছে লোকাল ক্যামেরা ফিডে। সব হোটেলের সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। একদল স্পেশাল ফোর্স ঢুকে পড়েছে পাহাড়ি রাস্তার দিকে। নৌবাহিনীর একটি ইউনিট চলে এসেছে নাফ নদীর কিনারায়। কেউ বেরোতে পারছে না শহর থেকে, কেউই না। সাদা বোর্ডে বিশাল মানচিত্র, চিহ্নিত অঞ্চলগুলো লাল মার্কারে গোল করে দেওয়া। এক একটা জঙ্গলের নাম হিমশ্রী, ইনানি, টেকনাফ রিজার্ভ। সামরিক অফিসারদের চোখে ছাস, হাতের ওয়ারলেসে বারবার কমান্ড হেলিকপ্টারের ওপেন দরজা দিয়ে নিচে তাকান অন্য। সবুজের বুকে যেন অগণিত কাটার জাল, এমন জায়গা যেখানে একটা চিৎকারও হারিয়ে যায় নিঃশব্দে। 3টা ইউনিট ছড়িয়ে পড়ে পাহাড়ি জিরিপথ বরাবর। মাটির ছড়া খুঁড়ে খুঁড়ে দেখছে, বাঁশের ঝাড় ঝোপের ভেতর ঢুকে পড়ছে। তবু কিছুই নেই, জঙ্গলের গায়ে বিন্দুর একটা গন্ধ পর্যন্ত নেই। হেলিকপ্টার ধীরে ধীরে নিচে নামছে। অর্ণর শক্ত মুখশ্রী খানা অতিরিক্ত গম্ভীর থমথমে। অর্ণর পা মাটিতে পড়তেই একজন অফিসার এগিয়ে এসে ফাইল দেয়। স্যার, এটা গত 6 ঘন্টার রিপোর্ট। 60% বেশি জঙ্গল স্ক্যান করা হয়েছে। মোট 384 জন ফিল্ড ইউনিট একসাথে অপারেট করছে। কিন্তু সর একটাও ক্লু নেই, কিছুই না। অর্ণব ফাইলে চোখও বোলায় না। তার দৃষ্টি সামনের ঘন জঙ্গলে। সে জঙ্গলের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ক্রুদ্ধ গলায় সুথাল। আমি আমার স্ত্রীকে আমার চোখের সামনে চাই, অ্যান্ড দ্যাট ভেরি ওয়ান। অক্ষত অবস্থায় কন্টিনিউ দ্য সার্চ। সূর্যটা দিগন্তে হেলে পড়েছে অনেকটা। আকাশে গাঢ় কমলা, তামাটের রং ছড়িয়ে পড়েছে গাছের পাতার ফাঁকে ফাঁকে। জঙ্গলের মাথায় ঝুঁকে পড়া আলোটা ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর তার জায়গা নিচ্ছে অন্ধকারের পাতলা চাদর। বাতাসে হতাশার গন্ধ। জঙ্গলের মাথায় হেলে পড়া আলোটা নিভে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক যেমন নিভে যাচ্ছে অর্ণর ভেতরের অসীম সহ্যের সীমা। বাতাসে এখন এক ধরনের বোঝা ভাব, একটা হতাশার গন্ধ যেন মাটি থেকে উঠে এসে অর্ণকে ঘিরে ধরেছে। সে এখনো ঠাই দাঁড়িয়ে পাহাড়ের চূড়ায়। সামনে অসীম সবুজে ভরা অথচ ভয়ঙ্কর নিঃশব্দ এক জঙ্গল। হঠাৎ করেই অর্ণর চোখের ভেতর জমে থাকা বজ্রপাতের মতো ব্যথাটা ফেটে পড়ল। সে হাঁটু গেড়ে বসে পড়ল শক্ত পাথরের ওপর, 2 মুঠো মাটি চেপে ধরল এমনভাবে যেন সারা পৃথিবীটা ধরে ফেলবে হাতে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে এক বিকট দীর্ঘ বুকফাটা চিৎকার করে উঠল। জান, কোথায় তুই? প্লিজ কাম ব্যাক। তুইহীনা নিঃশ্বাস চলছে না আমার।